আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বেশ কিছুদিন পরে তোমাদের সামনে আমি আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা আমরা করব আমাদের সাধারণ জ্ঞানের উপরে। টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধ। যেই মুক্তিযুদ্ধ টপিকটা আমাদের মেডিকেল সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেকবারই এখান থেকে 4 থেকে 5টা কোয়েশ্চেন কিন্তু আমরা পেয়ে যাই। অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই মুক্তিযুদ্ধ থেকে কয়টা আসে, তাহলে আমি বলবো হচ্ছে 3 থেকে 4টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। ওকে, সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করি আজকের ক্লাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে, কারণ আমরা আজকে মুক্তিযুদ্ধের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা ইনশাল্লাহ পুরোটাই কভার করার চেষ্টা করব, যদি তোমরা আমাকে সহযোগিতা করো। তোমাদের আগ্রহ কিরকম, তোমাদের ইন্টারেস্ট কিরকম, সেটার উপর নির্ভর করবে আমি ক্লাসে কতদূর পড়াবো। তো ফাইন, সবাই জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি। আর আজকের ক্লাসে আমরা দারুণভাবে শিখবো সাধারণ জ্ঞান ব্যাপারটা যে আসলে আমাদের জন্য অসাধারণ কিছু না, বরং এটা আসলে কমন নলেজেরই অন্তর্গত। এই ব্যাপারটা আজকে তোমরা বুঝে যাবা। এবং ইতিহাস ব্যাপারটা যে খুব বোরিং কিছু না, বরং এখানে যদি আমরা একটু ঘটনা বলি, তারিখ অনুযায়ী পড়তে পারি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। সেই ব্যাপারটাই তোমরা ধরতে পারবা। সো আশা করি ইনশাল্লাহ এই ক্লাসটা করে তোমরা অনেক অনেক উপকৃত হবা। এবং এটা আসলে কিসের ক্লাস চলতেছে? এই ক্লাসটা চলতেছে আমাদের আরটিডিএস জিকে ইংলিশ 4.0 ওয়ার্ম আপ ক্লাস। এটা জিকে ইংলিশ 4.0 ওয়ার্ম আপ ক্লাস, যেই ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি করে দেয়া হচ্ছে, যাতে তোমরা নিজেরা ডিসাইড করতে পারো এবং তোমরা যাতে বুঝতে পারো কিভাবে আমাদের সাধারণ জ্ঞান কিংবা ইংলিশে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমি খুব বেশি কথাবার্তা বা ভূমিকা না বলে আমি আমার লেকচারটা শুরু করব। তার আগে সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও প্লিজ, যে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এই জিনিসটা আমাকে সবাই একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাও। সবাই একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। দেন আমি ইনশাল্লাহ টপিকটা খুব দ্রুতই শুরু করে দিব। ওকে, আচ্ছা, তো দেখি আমরা যে আমাদের মুক্তিযুদ্ধ থেকে কি টাইপের প্রশ্ন আসে। আমরা আমাদের মুক্তিযুদ্ধ টপিকটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এখান থেকে নাম আসে, এখান থেকে তারিখ আসে, এখান থেকেই আমাদের বীর শ্রেষ্ঠদের সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন সেক্টর কমান্ডারদের নিয়ে পড়তে হবে, এবং বেশ কিছু কিন্তু আমাদের তারিখের গরমিল দেখা যায় বিভিন্ন বইয়ের মধ্যে। তো এই ব্যাপারগুলো নিয়েও আজকে কিন্তু আমি কথা বলবো, যেন পড়ার সময় তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, সাধারণ জ্ঞানকে ভয় পাওয়া যাবে না, বরং সাধারণ জ্ঞানটাকে একটা স্ট্রং জং বানাও, তাহলে দেখবো অনেকের চাইতে আগায় আসো। আমি জানি সাধারণ জ্ঞান তোমরা পড়তে চাও না, আমি বুঝতে পারি, সেটা আমি ফিল করতে পারি। এবং তোমরা এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় আমি ছিলাম কিন্তু 2016 সালে, বুঝছো, এই সেম সিচুয়েশনে ছিলাম। বাট তারপর আমি দেখলাম যে সাধারণ জ্ঞানটা যদি তুমি একটু ভালো মতো ঠিক মতো পড়ে ফেলতে পারো, তাহলে জিনিসটা অনেকখানি কিন্তু ইজি হয়ে যায়। আচ্ছা, তো খুব দ্রুত জয়েন করতে হবে প্লিজ, খুব দ্রুত কিন্তু জয়েন করতে হবে। এখানে আমি একটু কমেন্ট দেখতে আসলে একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আশা করি সবকিছু ঠিক আছে, রাইট? আচ্ছা, ওকে, দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলে আসো। ওকে, তাহলে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971-এর প্রথমেই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাক্রম। এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, তখন আমাদের আলোচনা শুরু করতে হয় 1 মার্চ থেকে। আজকের আমরা বোর্ডে লিখে লিখে পড়ব, এবং তোমাদের প্রতি একটাই বার্তা আমার থাকবে, ভাইয়া যা বোর্ডে লিখবে সেগুলো খাতার মধ্যে লিখে ফেলো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার পড়াটা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা যে ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো করার নিয়ম এরকমই, যে ভাইয়া যেই ক্লাসে নিক না কেন, তুমি যেখানেই ক্লাস করো না কেন ভাই, নোট করতে হবে। যদি তুমি নোট না করো তাহলে এটা প্যাসিভ লার্নিং হয়ে যাবে। অ্যাক্টিভ লার্নিং এর জন্য নোট করতে শিখতে হবে, নোট করতে হবে, পরবর্তীতে পড়তে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের বোর্ড দিয়েই লেখাটা শুরু করি। ফার্স্টে আমরা পড়বো আমাদের 1 মার্চ নিয়ে। 1 মার্চ, আমি ফার্স্টেই বলছি মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের আলোচনা শুরু করতে হয় 1 মার্চ থেকে। তাহলে সেই 1 মার্চে আসলে কি হলো দেখো। 1970 সালের জাতীয় নির্বাচন এবং প্রাদেশিক নির্বাচনে যখন আওয়ামী লীগ সরকার জয়লাভ করে, তখন পাকিস্তানের শাসক কাদের হওয়ার কথা ছিল? আওয়ামী লীগ সরকারের। এবং ইয়াহিয়া খান কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে মার্চের 4 তারিখে তিনি একটা অধিবেশন ডাকবেন, এবং সেই অধিবেশনে এই পাকিস্তানের শাসনভারটা তিনি আওয়ামী লীগ সরকারের কাঁধে তুলে দিবেন।
পরবর্তীতে তার একটু মতিভ্রম হয়। তিনি কি বললেন, আমি এই অধিবেশন আপাতত স্থগিত করলাম। এখন আমাদের তো কিছু করার নাই ভাই, ঠিক আছে, ইয়াহিয়া খান বলছে স্থগিত করে দিছে, আমাদের কিছু এখন করার নাই। তারপরও কিন্তু আমাদের বাঙালি সমাজ থেমে থাকে নাই। এই 1 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমরা নতুন একটা পরিষদ পাই, যেই পরিষদটা ছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই পরিষদটার ইম্পর্টেন্স অনেক বেশি। বাংলাদেশের আপামর যে ছাত্র জনতারা ছিল, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য সকল কলেজ এবং স্কুল প্রাঙ্গণে ব্যাপারটা কিন্তু পৌঁছায় গেছিল। এই সাধারণ বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যারা নেতৃবৃন্দ ছিল, এই নেতৃবৃন্দের মধ্যে 4 জন ছিল হচ্ছে নেতা মেইনলি। এই 4 নেতাকে আমরা চিনে থাকি 4 খলিফা নামে। তো এই 4 জন খলিফার নামগুলো আমাদের আগে জানতে হবে। আমাদের প্রথম নাম যেটা আমরা দেখব সেটা হচ্ছে নূরে আলম সিদ্দিক। নূরে আলম সিদ্দিকী, নূরে আলম সিদ্দিকী। সেকেন্ডে আমাদের জানতে হয় আসম আব্দুর রব, আসম আব্দুর রব। থার্ডে আমাদের জানতে হয় শাহজাহান সিরাজ, শাহজাহান সিরাজ। এবং 4 নম্বরে আমরা জানবো আব্দুল কুদ্দুস মাখন, আব্দুল কুদ্দুস মাখন। এই 4 নেতাকে বলা হয়েছিল 4 খলিফা। যেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে, এবং বলা হয়ে থাকে আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য এটা ছিল প্রথম পদক্ষেপ। ওকে, এই নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, এই 4 জনের মধ্যে মাঝের 2 জন আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ, এই 2 জনকে নিয়ে আমাদের প্রচুর পড়তে হয়, কারণ এই 2 জন আমাদের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তোমরা অনেকে জানো 2রা মার্চে আমরা কিন্তু আমাদের স্বাধীন পতাকা উত্তোলন করব, যেটা ছিল মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা। সেই পতাকা উত্তোলন করবেন আসম আব্দুর রব। এর ঠিক পরের দিন 3রা মার্চে কিন্তু স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হবে, যেই ইশতেহার ঘোষণা করবেন শাহজাহান সিরাজ। ভয়ের কিছু নাই, আমরা কেবল 1 মার্চ শেষ করলাম, আমরা নেক্সট স্লাইডে চলে যাব হচ্ছে 2রা মার্চে কি কি হয় সেই বিষয়গুলো দেখার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা। যখন ক্লাসে আমি কোনো কিছু জিজ্ঞাসা করব রেসপন্স করতে হবে, এটা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ, আমার রিকোয়েস্ট। ওকে, তাহলে আমাদের এই ফার্স্ট স্লাইডের ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হলো কিনা, আমাদের 4 খলিফার নাম আমাদের হচ্ছে একটু পরিচিত হলো কিনা, ঠিক আছে। এটা ওয়ার্ম আপ চলতেছে, আসল খেলা পরে আসতেছে। এখন আমরা দেখব হচ্ছে আমাদের 2রা মার্চ কি হলো। 2রা মার্চকে আমরা বলে থাকি জাতীয় পতাকা দিবস। 2রা মার্চকে আমরা বলে থাকি কি, জাতীয় পতাকা দিবস। এখন কথা হচ্ছে, আমি শুধু শুধু তো একটা দিনকে জাতীয় পতাকা দিবস বলতে পারবো না, অবশ্যই একটা রিজন ছিল। সেই রিজনটা কি, এই 2রা মার্চেই সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এবং সর্বপ্রথম যখন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো, এই পতাকাটা উত্তোলন করলেন কে, আমাদের 4 খলিফার একজন, যার নাম ছিল আসম আব্দুর রব। আসম আব্দুর রব, তিনি এই জাতীয় পতাকাটা কোথায় উত্তোলন করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রাঙ্গণে। ক্লিয়ার? সো 2রা মার্চে আমাদের জাতীয় পতাকা দিবস আমরা পেয়ে গেলাম। এখন এই জাতীয় পতাকা দিবসের সঙ্গে আমাদের আরেকটা দিবসের কিন্তু কনফিউশন হয়। কনফিউশনটা হয় হচ্ছে আমাদের কবে, কনফিউশনটা হয় হচ্ছে আমাদের 23শে মার্চ। এই 23শে মার্চ তারিখটাকে আমরা বলে থাকি পতাকা উত্তোলন দিবস। 23শে মার্চকে আমরা বলে থাকি পতাকা উত্তোলন দিবস। তাহলে ভাই গোজামিল লাগাই দিছে, কিচ্ছু মনে থাকবে না। কেন আমি 2রা মার্চকে জাতীয় পতাকা দিবস বললাম, 23 মার্চে কেন পতাকা উত্তোলন দিবস বললাম? কারণ 23শে মার্চে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 2রা মার্চে কি হলো, সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো। আর 23শে মার্চে কি হলো, বাংলাদেশের আপামর জনতার ঘরে ঘরে জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়। এজন্য এটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস। এমনকি বঙ্গবন্ধুর যে বাসভবন ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, সেখানেও কিন্তু আমাদের জাতীয় পতাকাটা এই 23শে মার্চে উত্তোলন করা হয়।
ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, সবাই আমাকে একটু রেসপন্স করবা প্লিজ। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা, এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা, আমাদের ক্লিয়ার হলো কিনা এই জিনিসটা। হারি আপ প্লিজ। আচ্ছা, কারা কারা এখানে ক্লাস, তামান্না, চম্পা, মণি, নাজমা, সুমাইয়া, উর্মি, পুষ্প, অনেক এইচএসসি 25 অনেককে দেখতে পাচ্ছি আমি, ভালো লাগতেছে ওদেরকে দেখে আর কি, ওরা আমাদের এমনকি বায়োলজি একাডেমিক ব্যাচেও ভর্তি আছে এরকম। আচ্ছা, সো ফাইন, আমরা 2রা মার্চ নিয়ে বেশ কিছু জিনিস দেখে ফেললাম। নেক্সটে আমরা চলে যাব হচ্ছে আমাদের 3রা মার্চ। তাহলে দেখো আমরা কিন্তু তারিখ ধরে ধরে এগোচ্ছি এবং তারিখ ধরে ধরে গল্প বলতে বলতে দেখবা মুক্তিযুদ্ধের ক্লাসটা শেষ হয়ে গেছে, মুক্তিযুদ্ধ টপিকটা অনেকখানি ইজি লাগতেছে তোমার কাছে। তো 3রা মার্চের সবগুলো ঘটনা আমরা পড়বো একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে পল্টন ময়দান। সেই জায়গাটা হচ্ছে পল্টন ময়দান, উত্তাল সেই পল্টন ময়দান। 3রা মার্চের সব কাহিনী হবে কোথায়? আমাদের পল্টন ময়দানে। এই 3রা মার্চে প্রথমত আমরা পড়বো হচ্ছে স্বাধীনতার ইস্তেহার নিয়ে, স্বাধীনতার ইশতেহার। এখন কথা হচ্ছে ভাইয়া, স্বাধীনতার ইশতেহার জিনিসটা কি? স্বাধীনতার ইশতেহার হচ্ছে এমন একটা কোড অফ কন্ডাক্ট যেখানে আসলে আলোচনা করা হয়েছে বাংলাদেশের কেন স্বাধীনতা অর্জন করা জরুরি, কিংবা বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের কেন পশ্চিম পাকিস্তান হতে আলাদা হওয়াটা জরুরি, এই আলাদা হওয়ার জন্য তাদের কি কি জিনিস অবলম্বন করতে হবে, এই সব কথাবার্তা আছে হচ্ছে আমাদের এই স্বাধীনতার ইশতেহারে। এই স্বাধীনতার ইশতেহারটা ঘোষণা করা হয় 3রা মার্চ পল্টন ময়দানে। আমাদের প্রশ্ন হচ্ছে কে ঘোষণা করলেন? 4 খলিফার আরেকজন, শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ, খুবই সহজ একটা ব্যাপার। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করলেন কে? শাহজাহান সিরাজ। ক্লিয়ার হলো? আচ্ছা, 3রা মার্চের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই দিন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করা হয়। এই দিন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করা হয়। আমরা জানি যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি কবে পাইছেন? শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পাইছেন 1969 সালের 23শে ফেব্রুয়ারি, রাইট? 1969 সালের 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে তিনি যেদিন হচ্ছে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান তারপর দিনই তাকে বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়। এবং এই বঙ্গবন্ধু খেতাবটা কিন্তু দিছিলেন হচ্ছে তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু খেতাবটা কে দিছিলেন? তোফায়েল আহমেদ দিছিলেন। আচ্ছা, এই বঙ্গবন্ধু খেতাবটা কোথায় দেয়া হয়? এটা দেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা আগে রেসকোর্স ময়দান বলে পরিচিত ছিল, সোহরাওয়ার্দী উদ্যানে, রাইট? আচ্ছা, এখন জাতির জনক উপাধি কোথায় দেয়া হলো? আমরা জানি পল্টন ময়দানে দেয়া হয়েছে, কারণ 3রা মার্চে দিছে, সব কাহিনী কোথায়? পল্টন ময়দানে। এই জাতির জনক উপাধি প্রদান করলেন কে? আসম আব্দুর রব। তাহলে ভাইয়া যে একটা কথা বলছিল যে ক্লাসের শুরুতে এই 4 খলিফার মাঝের যে 2জন খলিফা আছে তাদেরকে আমরা বারবার পাবো, কথা মিলছে? ঠিক আছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া ক্লাসের শুরুতে হচ্ছে স্লাইড দেখালেন, এখন আবার আমাদের বোর্ডে কেন নিয়ে আসলেন? এর কাহিনী হচ্ছে তোমরা যাতে লিখে লিখে পড়াটা শিখতে পারো। আমার যে স্লাইড মুক্তিযুদ্ধের উপর আজকে আমি যতটুকু পড়াবো সেই স্লাইডটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবা, বাট এর আগে নোট করো, ঠিক আছে? তোমরা যাতে নোট করতে বাধ্য হও তার জন্য আমি আসলে বোর্ডে লিখে লিখে পড়াচ্ছি এখন। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা 3রা মার্চের ঘটনা আমরা বুঝতে পারলাম কিনা? এখন এই 3টা দিনের ঘটনা যায় তোমাদের মাথায় গ্যাঞ্জাম পেকে না যায়, সেজন্য আমি কি করব? সেজন্য আমি একটা র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্ন করব ধুমধাম, তোমরা একটা অ্যান্সার দিবা। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করলাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? দেখি একটু বলো আমাকে, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হলো? তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হলো? তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও প্লিজ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হলো? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। হারি আপ, দেরি করা যাবে না। ভেরি গুড, ভেরি গুড। চম্পা, পুষ্প, তারপর হচ্ছে প্রিয়া, জারিফ, রুহিন সবাই বলছে ফার্স্ট মার্চ। ফার্স্ট মার্চ, ভেরি গুড। তিশা, তানজিলা, তিশা, ওকে ফার্স্ট মার্চ, ভেরি গুড। ইকলু ফাতিশ
ফার্স্ট মার্চ, নন্দী ভাই, আদাব ভাইয়া, আদাব। ওকে, আজিজা বলছে ফার্স্ট মার্চ, ভেরি গুড। নাজমা আক্তার, বুলেটের মতো কমেন্ট আসছে, সবার কমেন্ট পড়ে শেষ করতে পারবো না, সো ভাইয়া যার নাম পড়তে পারবে না এটা নিয়ে মাইন্ড খাওয়ার কিছু নাই। দেন আমি তোমাদেরকে সেকেন্ড কোয়েশ্চেন করব। আমি যদি তোমাদেরকে বলি যে পতাকা উত্তোলন দিবস কবে, কমেন্ট সেকশনে জানাও। এখন দেখি একটু কঠিন প্রশ্ন করলাম, দেখি অ্যান্সার দাও। পতাকা উত্তোলন দিবস কবে? এটা একটা কঠিন প্রশ্ন করলাম, অ্যান্সার করো। পতাকা উত্তোলন দিবস কবে, এই জিনিসটা আমি তোমাদের একটু কঠিন প্রশ্ন করলাম, সবাই একটু উত্তর করো। ওকে, তাড়াতাড়ি, ওয়েট করে বসে আছি। পতাকা উত্তোলন দিবস কবে? জারিফ, চম্পা বলছে 23শে মার্চ, প্রিয়া বলছে 23শে মার্চ, সাদিয়া বলছে হচ্ছে 2nd মার্চ, ভুল হতেই পারে। মাইশা বলছে 2nd মার্চ। আবার খেয়াল করি, পতাকা উত্তোলন দিবস কবে? ভাইয়া কি পড়াইছিল একটু আগে? এই যে দেখো, 23শে মার্চকে বলছি পতাকা উত্তোলন দিবস, কারণ কি ঘরে ঘরে পতাকা উত্তোলন করা হয়েছে। আর জাতীয় পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ। মাথায় থাকবে, জাতীয় পতাকা দিবস কবে? 2রা মার্চ। ক্লিয়ার? ভেরি গুড, 23শে মার্চ। যারা ভুল করছো তারা একটু ঠিক করে নিবা। ভেরি গুড, 23শে মার্চ, বাকি সব কমেন্ট আসছে, অসাধারণ। এখন 3রা মার্চে আমাদের আরেকটা ঘটনা পড়তে হয়। কি ঘটনা পড়তে হয় ভাইয়া? আমাদের স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শহীদকে অনেকেই বলবা হচ্ছে শঙ্কু সমাজদার। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন শঙ্কু সমাজদার, রাইট? এই শঙ্কু সমাজদার কিন্তু শহীদ হয়েছিলেন সেই 3রা মার্চেই, বুঝতে পারছেন? সেই শঙ্কু সমাজদার কিন্তু শহীদ হয়েছিলেন 3রা মার্চেই। আচ্ছা, এই প্রথম শহীদ যখন আমরা পড়ে ফেললাম, আমরা এখন পড়ে ফেলতে পারি প্রথম নারী শহীদকে। প্রথম নারী শহীদ ছিলেন একজন মহিলা কবি, তার নাম ছিল কবি মেহেরুন্নেসা। ওকে, কবি মেহেরুন্নেসা। তাহলে আমরা কিন্তু আমাদের ইতিহাসের সাথে জড়িত 2জন শহীদকে পেয়ে গেলাম। প্রথম শহীদ ছিল শঙ্কু সমাজদার এবং প্রথম নারী শহীদ কে হলো? কবি মেহেরুন্নেসা হলো। ওকে, আচ্ছা, খুব সহজ 2টা ইনফরমেশন, বাট অনেক জায়গায় হচ্ছে অনেক বইয়ের মধ্যে একটু গ্যাঞ্জাম দেখা যায়। এই ব্যাপারগুলো যখনই গ্যাঞ্জাম লাগবে ভাইয়ের ক্লাসটা ফলো করবা, এই লেকচারটা ফলো করবা। এখানে আমি মোস্ট কারেক্ট যে ইনফোটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা একটা লাফ দিব, বুঝছো? এটা হাই জাম্প দেয় না, অনেক সময় হাই জাম্প দেয়, লং জাম্প দেয়, এরকম একটা লং জাম্প দিলাম। লং জাম্প দিলে আমি চলে গেলাম হচ্ছে আমি 7ই মার্চে। আমার 7ই মার্চে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। সেই 7ই মার্চের অগ্নিঝরা দিনে আমরা এখন চলে গেলাম। এবং আমরা জানি যে 7ই মার্চ নিয়ে যখন আমরা আলাপ করি, আমাদের চোখের সামনে চলে আসে রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দান বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ভাইয়া, তাহলে আগে কেন নামটা রেসকোর্স ছিল? পাকিস্তান শাসনামলে এখানে আসলে ঘোড়ার রেস হইতো, বুঝতে পারছো? সবাই বাজি টাজি ধরতো, ঘোড়ার দৌড় টোড় দেখতো, সো নামটা হয়ে গেছে রেসকোর্স ময়দান। পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান নামকরণ করা হলো। তো এই 7ই মার্চে রেসকোর্স ময়দানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ দিলেন। এই 7ই মার্চের ভাষণ ছিল বাংলাদেশের, বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশের প্রথম ঘোষণা হিসেবে এটাকে আমরা বিবেচনা করতে পারি। কিন্তু এই ঘোষণাটা আসলে প্রত্যক্ষ ছিল না, কারণ 7ই মার্চের ভাষণ যখন দেয়া হলো, 7ই মার্চের ভাষণ যখন দেয়া হলো তখন কি হলো? তখন বাংলাদেশের মানুষজন কিন্তু সচেতন হয়ে গেল, তাদের এখন কি করা উচিত সেই সম্পর্কে। এবং সেই সচেতনতার বার্তা বঙ্গবন্ধু দিছিলেন মাত্র 18 মিনিটে। তাহলে 7ই মার্চের ভাষণ কত মিনিটের ছিল? সেটা ছিল 18 মিনিটের একটা ভাষণ ছিল। 2টা পয়েন্ট আমি বলে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে স্বাধীনতার 7ই মার্চের ভাষণ তিনি দিলেন। আমরা তো এখনো টিভির মধ্যে দেখতে পারি 7ই মার্চের ভাষণ, যে বঙ্গবন্ধু তর্জনী উঁচিয়ে বলতেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। কথা হচ্ছে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা আমরা দেখি, এটা রেকর্ডকারীকে কিংবা চিত্র ধারণকারীকে। ফার্স্টে আমরা দেখবো কি এটা রেকর্ডকারীকে। রেকর্ডকারী বলতে আমরা কি বুঝছি? মানে অডিও রেকর্ডটা কে করছে? অডিও রেকর্ডটা করছেন খন্দকার সাহেব। আমরা সহজ ভাষায় মনে রাখবো কি, আমাদের খন্দকার সাহেব, A.H. খন্দকার, তিনি হচ্ছেন অডিও রেকর্ডটা করছেন। এবং ভিডিও ধারণ করছে কে? ভিডিও ধারণ করছেন হচ্ছে
আমাদের কিন্তু একজন অভিনেতা আছেন, অভিনেতার নাম হচ্ছেন আবুল খায়ের, তাই না? আবুল খায়ের অনেক সিনিয়র একজন অভিনেতা আর কি। সো তিনি তো নাটক টাটক করতেন। এই আবুল খায়ের কি সেই আবুল খায়ের? কথা হচ্ছে না। এই আবুল খায়ের, যে আবুল খায়ের কথা আমি এখন বলবো, তিনি ছিলেন একজন সংসদ সদস্য তৎকালীন। সো ভিডিও ধারণকারী ছিলেন আবুল খায়ের, আবুল খায়ের MNA, আবুল খায়ের। সো এভাবে আমরা মাথায় রাখতে পারি তিনি নাটক করেন, ভিডিওর সাথে সংশ্লিষ্ট। সো ভিডিও ধারণ করছে কে? আবুল খায়েরই তিনি ভিডিও ধারণ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখি এই যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে আসলে বাঙালির জনতাকে সচেতন করে তুলছিলেন। তিনি এখানে 4টা দফা দিছিলেন, তার 4টা দফা দিছিলেন। এই 4টা যে দফা দিছে, এই 4 সংখ্যাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদের মুখে মুখে বলি যে 4টা দফা কি ছিল, এটা আমাদের মনে রাখাটা এত বেশি জরুরি না। আমাদের মনে রাখতে হবে যে দফা ছিল হচ্ছে 4টা। কি কি দফা ছিল? তখন কিন্তু সামরিক আইন চলতেছিল, যে সামরিক আইনে কিন্তু কোনো ধরনের সভা, সংগঠন কিংবা রাজনৈতিক কোনো দলের কোনো ধরনের কোনো প্রত্যক্ষ অংশগ্রহণ কিন্তু নিষিদ্ধ ছিল। সো এই সামরিক আইন প্রথমত তাকে প্রত্যাহার করতে বলা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা তখন যত্রতত্র হয়ে পূর্ব পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে বলা হলো কি সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। 3 নাম্বার পয়েন্ট, শঙ্কু সমাজদার 3রা মার্চে মারা গেছে, মাঝখানে আরো কিছু নিহতের ঘটনা ঘটছে। এই যে নিহত হলো, সেই নিহত গণহত্যার আমাদের তদন্ত করতে হবে। এবং 4 নাম্বারটা কি, আওয়ামী লীগ সরকারের কাছে যারা ছিল নির্বাচিত গণপ্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের এই 4টা দফা মনে রাখার দরকার নাই, বাট দফা যে 4টা তিনি বলছিলেন, এই জিনিসটা আমাদের জন্য মনে রাখা জরুরি। তো এই 7ই মার্চের ভাষণের জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকার লোবেন জ্যাকিন্স, সাংবাদিকের নাম ছিল হচ্ছে লোবেন জ্যাকিন্স, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেন রাজনীতির কবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি বললেন হচ্ছেন রাজনীতির কবি। এই ঘটনাটা কবের? এই ঘটনাটা হচ্ছে 5 এপ্রিল 1971। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে কোন ম্যাগাজিন? নিউজ উইক। সাংবাদিক কে ছিলেন? লোবেন জ্যাকিন্স। এবং কত তারিখে সেটা বলা হয়? 5 এপ্রিল 1971 সালে তাকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক আছে? আচ্ছা, দ্য পোয়েট অফ পলিটিক্স, ভেরি গুড। নাও অলসো 18.46 সেকেন্ড। কোনো সমস্যা নাই, তোমার অপশনে হয় 18 মিনিট অথবা 19 মিনিট, এই দুইটার মধ্যে কোনো একটা কিছু থাকবে। আসলে সত্যি কথা বলতে আমরা যে রেকর্ডটা পাই অথবা আমরা যে জিনিসটা শুনতে পাই, সেটা হয় হচ্ছে 23 মিনিটের একটা ভাষণ, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্য মতে ভাষণটা ছিল 18 থেকে 19 মিনিটের। বুঝতে পারছো? সো ওই রেফারেন্স থেকেই তোমাকে প্রশ্নটা করা হবে, নো প্রবলেম, চিন্তার কোনো কারণ নাই। তাহলে 7ই মার্চের বেশ কিছু জিনিস আমরা দেখে ফেললাম, আমাদের মাথায় ঢুকছে কিনা ব্যাপারটা, এই ইনফরমেশন গুলো দেখে কি আমাদের একটু সহজ লাগতেছে কিনা জিনিসটা, আমাদের মুক্তিযুদ্ধ টপিকটা কি পড়া কি ইজি হবে কিনা একটু বলো তো আমাকে। খুব কি কঠিন আসলে সাধারণ জ্ঞান? এভাবে তুমি যদি পড়তে থাকো তোমার প্রত্যেকটা টপিক, আমার মনে হয় না যে সাধারণ জ্ঞান তুমি 10-এর মধ্যে 8 কাভার করতে পারবা না। অবশ্যই 10-এর মধ্যে 8 কিন্তু কাভার করা উচিত, ঠিক আছে? অবশ্যই উচিত, কারণ 7 থেকে 8টা প্রশ্ন পারার মতো থাকে সব সময়, বাকি 2 থেকে 3টা প্রশ্ন নিয়ে গ্যাঞ্জাম লাগে। গত বড় গ্যাঞ্জাম লাগছিল, 2টা প্রশ্ন আসমান থেকে পড়ছে, কেউ জানে না কোত্থেকে পড়ছে, বুঝতে পারছো? বাট 7 থেকে 8টা প্রশ্ন একদম কিন্তু তোমার হাতের নখদর্পণে আছে। তুমি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করে পড়তে পারো, যেই জিনিসগুলো তোমার আসলে পড়া জরুরি ওগুলা বারবার রিভাইজ দিতে পারো, তাহলে দেখবা হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ইয়েস, ভেরি গুড। দ্য পোয়েট অফ পলিটিক্স, ইয়েস। আচ্ছা, পুষ্প একটা কমেন্ট করছে যে মেহেরুন্নেসা কবে শহীদ হয়? মেহেরুন্নেসা শহীদ হয়েছে 27শে মার্চে। ওকে, মেহেরুন্নেসা 27শে মার্চে শহীদ হয়েছেন, ওই তারিখ আমাদের দরকার নাই। ওকে, মেহেরুন্নেসা শহীদ হয়েছিলেন 27 মার্চে, সেই জিনিসটা আমাদের কিন্তু দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। তো 7ই মার্চের যেই জিনিসটা আমরা পড়লাম, সেই 7ই মার্চের ঘটনাগুলো পড়ার পরে আমি সামনে এগোনোর আগে একটু রিক্যাপ করতে চাই। রিক্যাপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আমাদের যে জিনিসটা অবশ্যই লাগবে রিভিশনের মধ্যে রাখতে হবে। যেমন আমি 1 মার্চে আলোচনা করছিলাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এখানে আমি 4 জন খলিফা নিয়ে আলোচনা করলাম। ওকে, এরপরে আমরা কি পড়লাম?
এরপরে পড়লাম 2রা মার্চ, যেটা ছিল জাতীয় পতাকা দিবস। আসম আব্দুর রহম স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করলেন, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ প্রাঙ্গণে। আর 23শে মার্চকে আমি মনে রাখছিলাম এটা পতাকা উত্তোলন দিবস, কারণ আপামর জনসাধারণের ঘরে ঘরে এই দিন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল। গেল 2টা। নেক্সট আমি পড়ছিলাম 3রা মার্চ, যেই 3রা মার্চের সব ঘটনা ছিল পল্টন ময়দানে। এই পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘটনা করলেন কে? শাহজাহান সিরাজ। একটা গেল। জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কে ভূষিত করলেন? আসম আব্দুর রব। কোথায়? পল্টন ময়দান। 3রা মার্চের সব কাহিনী কোথায়? পল্টন ময়দানে হবে। সাথে আমরা ইনফো একটা মনে রাখছিলাম যে তিনি বঙ্গবন্ধু উপাধি কবে পাইলেন। বঙ্গবন্ধু উপাধি পাইছেন কবে? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। কে উপাধি দিলেন? তোফায়েল আহমেদ। ঘটনাটা কোথায় করছে? সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে। এরপরে আমরা দেখলাম কি, প্রথম শহীদ ছিলেন শঙ্কু সমাজদার, প্রথম নারী শহীদ ছিলেন কে? কবি মেহেরুন্নেসা। এবং লাস্ট আমরা দেখছিলাম 7ই মার্চের ভাষণ, যে 7ই মার্চের ভাষণের 4টা দফা ছিল। ঘোষণা হয়েছিল কোথায়? আমাদের রেসকোর্স ময়দানে। 18 মিনিটের ভাষণ। রেকর্ডকারী ছিলেন এইচ খন্দকার সাহেব, এবং ভিডিও ধারণকারী ছিলেন আবুল খায়ের সাহেব, ওকে। আর এর জন্য নিউজিক পত্রিকা তাকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করলেন। ক্লিয়ার? নেক্সটে আমরা আবার একটা লম্ফ দিব, ঠিক আছে? লম্ফ দিব। লম্ফ দিয়ে আমরা একটা বিরাট বড় একটা লম্ফ দিছি। বিরাট বড় একটা লম্ফ দিয়ে আমরা চলে গেলাম 19শে মার্চ। আমরা আস্তে আস্তে আমাদের 25শে মার্চের দিকে এগোচ্ছি, যে 25শে মার্চে কিন্তু পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের চালাইছিল অপারেশন সার্চ লাইট, রাইট? সো আমরা এখন চলে গেলাম হচ্ছে 19 মার্চে। 19 মার্চে কি হলো? 19 মার্চে আমরা আমাদের পূর্ব পাকিস্তানে প্রথম সশস্ত্র প্রতিরোধ দেখতে পাই। 19শে মার্চে কি হয়? 19শে মার্চে পূর্ব পাকিস্তানের যারা সশস্ত্র বাহিনীতে যুক্ত ছিলেন তারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুললেন। তাহলে প্রথম সশস্ত্র প্রতিরোধ, প্রথম সশস্ত্র প্রতিরোধ। এই প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হলো? এই প্রথম সশস্ত্র প্রতিরোধ হলো গাজীপুর, রাজেন্দ্রপুর সেনানিবাসে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রথম সশস্ত্র প্রতিরোধটা গড়ে ওঠে। এরপরে নেক্সট তারিখটা আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকে হচ্ছে 23শে মার্চ, যেই 23শে মার্চ নিয়ে আমরা সবাই পড়ে ফেলছি। এটাকে আমরা বলছিলাম হচ্ছে পতাকা উত্তোলন দিবস হিসেবে এটাকে আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন 23শে মার্চের পরে আমরা এখন লাভ দিয়ে চলে যাব হচ্ছে 25শে মার্চে। যেই 25শে মার্চে হয়েছিল অপারেশন সার্চ লাইট। আমরা এখন চলে যাব কোথায়? 25শে মার্চে। তার আগে সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমাদের 7ই মার্চের যে ভাষণ ছিল সেই 7ই মার্চের ভাষণের রেকর্ডকারী কে ছিলেন? 7ই মার্চের ভাষণের রেকর্ডকারী কি ছিলেন? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আমি জানি যে অনেকের মাথায় কিন্তু হচ্ছে বাড়ি মারতেছে, তাই না? পড়াটা কি কঠিন লাগতেছে না? আমাকে একটু বলো তো, পড়াটা কি খুব বেশি কঠিন লাগতেছে আমাদের কাছে? কমেন্ট সেকশনে জানাও, ওকে। 7ই মার্চের ভাষণের রেকর্ডকারী কি ছিলেন? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও প্লিজ। 7ই মার্চের ভাষণের রেকর্ডকারী কে ছিলেন? ইয়েস, দেখি। তিশা, লাবণ্য, চম্পা, মাইশা সবাই বলছে হচ্ছে এইচ খন্দকার। বুশরা কমেন্ট করছে, প্রিয়া কমেন্ট করছে হচ্ছে এইচ খন্দকার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ইরা বলছে হচ্ছে এইচ খন্দকার, রাইট। পুষ্প বলছে আবার এইচ খন্দকার। আচ্ছা, পৃথা বলছে খন্দকার সাহেব, ওকে ফাইন। শেফালি বলছে খন্দকার। এই যে রবিউল, অনেক কমেন্ট আসতেছে, ভেরি গুড, ভেরি গুড। আই এম প্লিজড উইথ ইউ, সিরিয়াসলি। এবার আসি আমরা 25শে মার্চে কি হয়েছিল, ঠিক আছে? 25শে মার্চে কি হয়েছিল? আমি যখন ক্লাস নেই অনেকের তখন একটা কমপ্লেন থাকে। কি কমপ্লেন থাকে জানো? কমপ্লেনটা থাকে হচ্ছে, ভাইয়া আপনার ক্লাস করলে হাতে ব্যথা করে। কেন হাতে ব্যথা করে তোর? হাতে ব্যথা করে ভাই খালি কমেন্ট করতে হয় এজন্য, ঠিক আছে? খালি কমেন্ট করতে হয় ভাই, এজন্য হচ্ছে হাতে ব্যথা করে। তো কিছু করার নাই, তোমার ভালো চাই দেখে কমেন্ট করতে বলি। কমেন্ট করে তুমি ভুল করলে সেই জিনিসটা শিখতে পারবা। দেখো, আমাদের মেডিকেল পরীক্ষায় হচ্ছে 100টা মার্ক, সময় হচ্ছে 1 ঘন্টা, পরীক্ষা দিবে 1 লাখ, চান্স পাবে হচ্ছে 5000। সো এর মধ্যে তুমি নিজেকে কোথায় দেখতে পাচ্ছ? এখন কোথায় দেখতে পাচ্ছ, পরবর্তীতে কোথায় দেখতে চাও, এটা ডিসিশন তোমারই নিতে হবে। এবং ডিসিশনটা নেয়ার পরে তোমার আসলে কি করতে হবে সেটা তোমার জানা আছে। তোমার পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়ে এই 5000 জনের মধ্যে ঢুকতে হবে আমার। এই হচ্ছে আমাদের স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখলে আমাদের আসলে বড় স্বপ্ন দেখা উচিত। স্বপ্নটা দেখা উচিত আসলে ঢাকা মেডিকেল কলেজের স্বপ্ন। এরকম কনফিডেন্স সাথে নিয়ে কিন্তু কঠোর পরিশ্রমটা করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। এই কয়েকটা উপায় আর কি। মানুষ আসলে জীব হিসেবে বড়ই অসহায়, কিন্তু
যদি তার পরিশ্রমটা সে সৃষ্টিকর্তার সামনে পেশ করতে পারে, তাহলে সৃষ্টিকর্তা তাকে খালি হাতে ফিরায় না। মনে থাকবে? সো যখন পড়তে কষ্ট হবে, যখন পড়তে মাথা ধরবে, কিংবা যখন পড়তে খুবই বিরক্ত লাগবে, তখনই একটা ব্যাপার খেয়াল রাখবা, তুমি পড়তেছো, সিরিয়াসলি পড়তেছো, এটা সৃষ্টিকর্তার কাছে পেশ করতেছো, দোয়া করতেছো, আল্লাহ চান্স পাওয়াই দাও, ঠিক আছে? এই দোয়াটা করতে হবে বারবার। এবার আসি হচ্ছে আমরা 25শে মার্চের মধ্যে। তো 25শে মার্চে যদি আমরা যাই, এই 25শে মার্চে হয়েছিল কি? অপারেশন সার্চ লাইট। এই 25শে মার্চে হলো কিন্তু আমাদের অপারেশন সার্চ লাইট। এই অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী কে ছিলেন? মূল পরিকল্পনাকারী ছিলেন হচ্ছেন টিক্কা খান। সহজে টিক্কা খান, ঠিক আছে? খাও না মুরগির টিক্কা, খাসির টিক্কা, গরুর টিক্কা, সো সেই টিক্কা খান। ওকে, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। এখন মূল পরিকল্পনাকারীর সঙ্গে আরো তো সাঙ্গপাঙ্গ ছিল। সাঙ্গপাঙ্গরা কি করছিল? একজন দায়িত্ব নিছে ঢাকা শহর সে উড়াই দিবে, আরেকজন দায়িত্ব নিছে ঢাকা শহরের বাইরে যা কিছু আছে সব উড়াই দিবে। সো ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটটা কে সম্পাদনা করছে? ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটটা কে সম্পাদনা করছে? খুবই ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলী। এই রাও ফরমান আলী তিনি ঢাকা শহরটাকে উড়াই দিল। আর ঢাকার বাইরে এই অপারেশন সার্চ লাইটটা সম্পাদনা করলো কে? খাদিম হোসেন। এই তিনজনের নাম আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। মূল পরিকল্পনাকারী ছিল টিক্কা খান, মুরগির টিক্কা। ঢাকা উড়াই দিছিল কে? রাও ফরমান আলী। আর ঢাকার বাইরে খাদিম হোসেন। ঠিক আছে, এই তিনটা নাম আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এবং তখন কিন্তু তারা আলটিমেটলি যে অ্যাটাক গুলো করছিল, সেই অ্যাটাকটা রাজারবাগ থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু করে, পুরান ঢাকার বিভিন্ন অলিগলি থেকে শুরু করে, প্রায় পুরো ঢাকা শহরটাকে তারা কাভার করে ফেলছিল, একদম রক্তে ভেসে গেছিল। আমাদের বিশ্বের ইতিহাসে ওয়ান কাইন্ড অফ ওর্স্ট একটা অপারেশন অথবা জেনোসাইড ছিল এই অপারেশন সার্চ লাইট, অর্থাৎ 25শে মার্চের যে মধ্যরাতটা ছিল সেটা। তো এখন আমাদের মুক্তিযুদ্ধের সময় বেশ কয়েকটা অপারেশন হয়েছিল। অপারেশন সার্চ লাইট তো পশ্চিম পাকিস্তানিরা করছে, ঠিক আছে? আমাদের আরো কিছু অপারেশন হয়েছিল। সো আমরা এই অপারেশন গুলাকে একসাথে পড়বো। এখন আরো কিছু অপারেশন নিয়ে আমরা এখন কিন্তু আলোচনা করব। যেমন আমি নাম্বার 1 অপারেশনের কথা যদি বলি, আমি তাহলে বলবো অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড কথা হচ্ছে অপারেশন বিগ বার্ড কি ভাইয়া? এটা কত তারিখে হলো? এটা হলো হচ্ছে 26শে মার্চের প্রথম প্রহরে, অর্থাৎ যেই প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো। বঙ্গবন্ধুকে বলা হয়েছে বিগ বার্ড, এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে একটা বার্তা আসলো, দ্য বিগ বার্ড ইজ ইন দ্য কেজ, অর্থাৎ খাঁচার ভিতরে পাখি বন্দী হয়েছে। ঠিক আছে, সো অপারেশন বিগ বার্ডটা কবে হলো? সেই 26শে মার্চ প্রথম প্রহরেই হলো। এখানে কাকে বন্দী করা হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে বন্দী করা হলো। আচ্ছা, এরপরে আমরা একটা অপারেশন পড়তে পারি, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট কারা করছে ভাইয়া? পূর্ব পাকিস্তানের বীর মুক্তিযোদ্ধারা। এই অপারেশন জ্যাকপটটা হয়েছিল 10 নাম্বার সেক্টরে। 10 নাম্বার সেক্টরে, যে সেক্টরটাকে কিন্তু আমরা জানি নৌ সেক্টর হিসেবে, এবং এই নৌ সেক্টরে কিন্তু কোনো নিয়মিত সেক্টর কমান্ডারও ছিল না। এখন 10 নাম্বার সেক্টরটা কই ভাইয়া? আমি একটু আঁকার চেষ্টা করি বাংলাদেশের মানচিত্র। আমি জানি কাকের ডিম বকের ডিম কিছুই হবে না, কিন্তু তাও আমি তোমাদের বোঝানোর জন্য একটু আঁকলাম। এটা হচ্ছে উত্তর দিক সব সময়, রাইট? এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরটাকে পশ্চিম পাকিস্তানিদের থেকে মুক্ত করার জন্যই অপারেশন জ্যাকপটটা আমরা করছিলাম। ঠিক আছে, 10 নম্বর সেক্টরে অপারেশন জ্যাকপট হলো, এবং এই অপারেশন জ্যাকপটটা আমাদের শুরু হয়েছিল কবে? শুরু হয়েছে 14ই আগস্ট 1971 সালে। 14ই আগস্ট 1971 সালে। ভাইয়া আমার এটা মাথায় থাকে না, বাট আমি বলবো এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি মুক্তিযুদ্ধের সাথে যেসব তারিখ খুব বেশি রিলেটেড থাকে সেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, বুঝতে পারছো? সো অপারেশন জ্যাকপটটা কবে হইলো? 14ই আগস্ট 1971 সালে হইলো। মনে থাকে না ভাইয়া? কিভাবে মনে রাখবা? আমরা জানি 15ই আগস্ট হচ্ছে আমরা শোক দিবস পালন করি, এর আগের দিনই অপারেশন জ্যাকপটটা হয়েছে। খুব সহজ জিনিস।
লাস্টে আমরা আরেকটা অপারেশন নিয়ে আলোচনা করতে পারি, যে অপারেশনটা ছিল কি, যে অপারেশনটাকে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমি এই অপারেশনটা কিন্তু সম্পাদন করছিলাম, অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর, এটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য কোন অপারেশন চালানো হয়? অপারেশন ক্লোজ ডোর। তো প্রশ্ন আসবে, ভাই অস্ত্র উদ্ধার করে কি করলেন, কেন অস্ত্র উদ্ধার করা হলো? দেখো, মুক্তিযুদ্ধ যখন শেষ হলো তখন কিন্তু আমাদের দেশে দুর্ভিক্ষ চলতেছে। আমাদের দেশের এমন কোনো অবকাঠামো নাই যেটা ভাঙে নাই, সব অবকাঠামো গুড়াই গেছে একদম। কৃষি ক্ষেত্রে চাষ করার মতো কেউ ছিল না, কৃষি ক্ষেতগুলো ছিল চাষাবাদের অনুপযোগী একটা অবস্থায়। সো চরম একটা দুর্ভিক্ষ চলতেছিল ওই সময়। তখন যেসব মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ছিল তাদের অনেকে বিপদগামী হয়ে গেছিল, তারা চুরি ডাকাতি রাহাজানি এইসব করা শুরু করলো। সো তাদেরকে এই পথ থেকে মুক্ত করার জন্য, এই পথ থেকে সরিয়ে আনার জন্য বঙ্গবন্ধু ঘোষণা করলেন অপারেশন ক্লোজ ডোর। তাহলে অপারেশন ক্লোজ ডোর কি ছিল? এটা ছিল অস্ত্র উদ্ধারের জন্য একটা অপারেশন। অস্ত্র উদ্ধারের জন্য একটা অপারেশন, অস্ত্র উদ্ধারের জন্য একটা অপারেশন, অপারেশন ক্লোজ ডোর। আচ্ছা, নেক্সট আমরা দেখব অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন কিলো ফ্লাইট এটা কি ভাইয়া? অপারেশন কিলো ফ্লাইট, তাহলে দেখো ফ্লাইট শব্দের দিকে খেয়াল করো, উড়াল মারছে। এখন কে উড়াল মারে? বিমান বাহিনী উড়াল মারে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত সর্বপ্রথম বিমান আক্রমণ ছিল এই অপারেশন কিলো ফ্লাইট। ঠিক আছে, এই অপারেশন কিলো ফ্লাইট। এবং বিমান বাহিনীর প্রথম ইউনিটটারও নাম ছিল কিন্তু কিলো ফ্লাইট। তারাই যেহেতু এই অপারেশনটা সম্পাদন করছে, এই জন্য নাম দেওয়া হয়েছে অপারেশন কিলো ফ্লাইট। ইটস দ্যাট ইজি। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কি কি অপারেশন নিয়ে আলোচনা করলাম? প্রথমে অপারেশন সার্চ লাইট নিয়ে আলোচনা করলাম, এরপরে করলাম কি অপারেশন বিগ বার্ড, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করছে। অপারেশন জ্যাকপট 10 নম্বর সেক্টর, এই বঙ্গোপসাগরটাকে শত্রুমুক্ত করার জন্য তারা এই অপারেশনটা পরিচালনা করলো। শুরু হলো কবে? 14 আগস্ট 1971 সালে। এন্ড এরপরে আমরা দেখি অপারেশন ক্লোজ ডোর, যেখানে মুক্তিযুদ্ধের পরে অস্ত্র উদ্ধারের জন্য আমরা অপারেশনটা শুরু করলাম। অপারেশন কিলো ফ্লাইট, ফ্লাইট মানে উড়াল মারছে বিমান বাহিনী। পূর্ব পাকিস্তানের বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম ছিল কিলো ফ্লাইট, এই জন্য নামটা হয়েছে অপারেশন কিলো ফ্লাইট। এই অপারেশনগুলো থেকে প্রশ্ন আসবে যদি এখান থেকে প্রশ্ন আসে। সো অনেক কিছু একবারে বলে ফেলছি, এখন কি? এখন হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে 3টা প্রশ্ন করব, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, 3টা প্রশ্ন করি। আমি যদি তোমাদেরকে বলি, একটা কমেন্ট সেকশনে জানাও আমাকে প্রথম নারী শহীদ কে। সহজ প্রশ্ন, এটা সবাই পারবে আশা করি। প্রথম নারী শহীদ কে ছিলেন? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। প্রথম নারী শহীদ কে ছিলেন? তাড়াতাড়ি হ্যাঁ, বড় পাখি অপারেশন বলছে, বড় পাখি অপারেশন। ঠিক আছে, সমস্যা নাই। অপারেশন বিগ বার্ড দেখি তো। ইয়েস, ভেরি গুড। মেহরুন লাবণ্য, তিশা, মেহরুন্নেসা সবাই বলছে। আচ্ছা, মেহরুন্নেসা, ওর নামও মেহরুন্নেসা, ভেরি গুড। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। চাঁদনি, আম্বিয়া, মাইশা, কবি মেহরুন্নেসা, ভেরি গুড। বুশরা কমেন্ট করছে কবি মেহরুন্নেসা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমার সোনার ছেলেরা কোথায়? সোনার ছেলেরা কি কেউ নাই রে? আমি সোনার ছেলেদের খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ছেলেরা কোথায়? তোমরা কই? ভাইয়েরা আমার, অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে তোমাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। সোহেল রে পাইছে খুঁজে, আচ্ছা ঠিক আছে, একটারে পাইছি খুঁজে। আচ্ছা ঠিক আছে, ফাইন। পড়াশোনা করতে হবে, ঠিক আছে, পড়াশোনা করতে হবে। এরপরে আমি দেখি, আমার যদি নেক্সট প্রশ্নটা আমি করি এরকম, অপারেশন জ্যাকপট কত তারিখে শুরু হয়? অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট কত তারিখে শুরু হলো? কমেন্ট সেকশনে জানাও। অপারেশন জ্যাকপট কত তারিখে শুরু হলো? কমেন্ট সেকশনে জানাও, হারি আপ। অপারেশন জ্যাকপট কত তারিখে শুরু হলো? তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাও। অপারেশন জ্যাকপট কত তারিখে শুরু হলো? তাড়াতাড়ি আমাকে এটা কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, আচ্ছা। তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আরটিডিএস জিকে ইংলিশ 4.0 তে আমরা ভর্তি হব, কেন ভর্তি হব? ভর্তি হবা একটাই কারণ, যাদের জিকে ইংলিশ নিয়ে দুর্বলতা আছে। এখন তুমি যদি ভাই জিকে ইংলিশ নিয়ে সুপার কনফিডেন্ট থাকো, তোমার জন্য শুভকামনা। ঠিক আছে, তুমি এমনিতেই ভালো করবা ইনশাল্লাহ, তুমি যেহেতু নিজেই কনফিডেন্ট আছো। বাট কেউ যদি কনফিডেন্ট না থাকো, তাহলে এই কোর্সে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এবং এই কোর্সে যুক্ত হলে কিন্তু আমরা আলটিমেটলি তোমাদের যে জিনিসটা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে 3টা সুপার বই পাবা তোমরা।
এখানে একটা ইংলিশ প্রিপারেশন বই থাকবে, একটা জিকে প্রিপারেশন বই থাকবে, এবং হচ্ছে আমাদের 10 সেট জিকে ইংলিশের মডেল টেস্ট থাকবে। এই সব কিছু বই সহ তোমার কোর্স ফির মূল্য 2490 টাকা কিন্তু করা হচ্ছে। এবং তোমরা জিজ্ঞেস করো ভাইয়া কোন জিকে বই পড়বো, কোন ইংলিশ বই পড়বো, আমি তোমাদেরকে বলতে পারি এবং অনেকটা গর্বের সাথেই বলবো, আল্লাহ মাফ করুক, যদি সাধারণ জ্ঞান এবং ইংলিশের এই বইগুলো ফলো করো, আমাদের ক্লাস ফলো করো, আর কিছু ফলো করার দরকার নাই ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে। সো আমরা চেষ্টা করে যাব, আমাদের হাতে চেষ্টা করার সক্ষমতাটুকু আছে, আমরা চেষ্টা করতে থাকবো। ওকে, আচ্ছা, ভেরি গুড। 14ই আগস্ট, মাঝখানে অনেক কমেন্ট চলে আসছে, ভেরি গুড, 14ই আগস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 25শে মার্চের ব্যাপারগুলো শেষ করলাম। 25শে মার্চের ব্যাপারটা শেষ করার পরে আমরা চলে আসব এখন 26শে মার্চ। 26শে মার্চ, তার আগে তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও যে 25শে মার্চ পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, 25শে মার্চ পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, সবাই সবকিছু বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের, ফ্রি ক্লাস তো নিয়ে আসলাম, ওয়ার্ম আপ হচ্ছে তোমাদের, ওয়ার্ম আপটা কেমন হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমরা এখন 26শে মার্চ নিয়ে আলোচনা করব। একটু ঘটনা বলি 26শে মার্চে কি হলো, তারপর আমি আস্তে আস্তে হচ্ছে আমরা, আচ্ছা, তারপর আস্তে আস্তে আমরা 26শে মার্চের ঘটনাবলীর মধ্যে বোর্ডে লিখে লিখে পড়বো কোনটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন যে অপারেশন সার্চ লাইট শুরু হয়ে গেছে, নির্বিচারে মানুষজনকে গণহত্যা করা হচ্ছে। তিনি জানেন কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে। সবকিছু জেনে নেয়ার পরে এবং তার মৃত্যু যে খুবই নিশ্চিত একটা পরিস্থিতির মধ্যে আছে এটাও তিনি বুঝতে পারছিলেন। তারপরও তিনি একজন নেতার মতো আচরণ করলেন। তিনি প্রথমে গ্রেফতার হওয়ার আগে, তার মৃত্যুর আগে তিনি কি করলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। আসলে বাংলাদেশের মানুষজন তখন পুরোটা সময় তাকায় ছিল বঙ্গবন্ধু কি বলে সেটা দেখার জন্য। 7ই মার্চের ভাষণে তিনি কিন্তু পুরো পূর্ব বাংলা কাঁপাই দিছিলেন এবং তার একটা ভাষণের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষজন। তিনি স্বাধীনতার ঘোষণা করলেন এবং তারপর থেকেই আমাদের স্বাধীনতার প্রকৃত যে প্রেক্ষাপটটা সেটা রচিত হয়ে গেল। মানুষজন ঝাঁপাই পড়ল সেই যুদ্ধের মধ্যে। 26শে মার্চ আমার বার্থডে, ওকে, হ্যাপি লেট বার্থডে বলছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা 26শে মার্চের কি কি জিনিস আমাদের এখন পড়তে হবে আসলে পরীক্ষার জন্য, এই জিনিসটা চলে আসি। চলো, 26শে মার্চের প্রথম প্রহর বলতে বলা হয়ে থাকে যে মধ্যরাত 12টা 30-এ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলেন। প্রথম প্রহরে, জাস্ট এখানে লিখে রাখি বঙ্গবন্ধু ঘোষণা করছেন, এমনি তো আমরা জানি জিনিসটা কি। আচ্ছা, এখন কথা হচ্ছে তিনি কিভাবে ঘোষণা করলেন। তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল, পুরো পাকিস্তানের ইস্ট পাকিস্তান রাইফেলসের যে শাখা, সেই শাখার ওয়্যারলেস কানেকশনটাকে তিনি ব্যবহার করলেন, অর্থাৎ রেডিও কানেকশনটাকে তিনি ব্যবহার করলেন। ইপিআর, জাস্ট ইপিআরটা আমি লিখে রাখি, ইপিআর এর ওয়্যারলেস কানেকশনটাকে তিনি ব্যবহার করলেন। এই ওয়্যারলেস কানেকশনটাকে ব্যবহার করার মাধ্যমে তিনি তার বার্তাটা কোথায় পাঠিয়ে দিলেন, তিনি তার বার্তা পাঠিয়ে দেন হচ্ছে চিটাগাঙে, চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ঠিক পরের দিন অর্থাৎ 27শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা করছেন এটা প্রচার করা শুরু হলো। প্রশ্ন আসবে, সর্বপ্রথম বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কে প্রচার করলেন? সর্বপ্রথম বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কে প্রচার করলেন? উত্তর হবে কি? উত্তর হবে এম এ হান্নান। এম এ হান্নান, তিনি ছিলেন তৎকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। তিনি 27শে মার্চে কি করলেন? তিনি বঙ্গবন্ধুর ঘোষণাটাকে প্রচার করা শুরু করলেন। এখন এখানে অনেক বইয়ের মধ্যে কনফিউশন আছে যে এই ঘোষণাটা কোত্থেকে হয়েছিল, এম এ হান্নান যে ঘোষণা করলেন সেটা কোথায় হয়েছিল, কালুরঘাটে নাকি আগ্রাবাদে? উত্তর কি? উত্তর হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে এম এ হান্নান এই জিনিসটা ঘোষণা করলেন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন এম এ হান্নান তো জিনিসটা হচ্ছে ঘোষণা করলেন, বঙ্গবন্ধু ঘোষণাটা কি বাংলায় বলছিলেন নাকি ইংলিশে বলছিলেন? বঙ্গবন্ধুর হাতে সময় ছিল না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যদি আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের স্বাধীনতাটাকে পৌঁছাই দিতে চাই, আমার অবশ্যই ইংরেজিতে ভাষণটা করতে হবে। এজন্য বঙ্গবন্ধু কিন্তু ভাষণটা দিয়েছিলেন ইংরেজিতে। বঙ্গবন্ধু ভাষণটা দিয়েছেন হচ্ছে ইংরেজিতে। পরবর্তীতে তার এই ভাষণটা
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে কে? মমতাজ উদ্দিন আহমেদ। মমতাজ উদ্দিন, সহজে মনে রাখবো আমরা যে বঙ্গবন্ধুর ভাষণটাকে, স্বাধীনতার ঘোষণাটাকে ইংরেজি থেকে বাংলায় কে অনুবাদ করলো? মমতাজ উদ্দিন। বুঝতে পারছেন? তাহলে প্রথম প্রচার করলেন কে? এম এ হান্নান। বাংলায় অনুবাদ কে করলেন? মমতাজ উদ্দিন। এরপরে আমরা চলে যাব কোথায়? এম এ হান্নান কবে ঘোষণা করছে? এটা 27 মার্চ হবে না, এটা হবে 26শে মার্চ। একটু কারেক্ট করে নাও। এম এ হান্নান কবে ঘোষণা করছে? এটা হবে হচ্ছে 26শে মার্চ। এর পরের ডেটটা হচ্ছে আমার 27শে মার্চ। 27শে মার্চ খুবই গুরুত্বপূর্ণ। 27শে মার্চে আমরা জিয়াউর রহমানে আসব। জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানকেও আসলে অস্বীকার করার আমাদের উপায় নাই। এই 27শে মার্চে মেজর জিয়াউর রহমান কি করলেন? তিনি বঙ্গবন্ধুর সপক্ষে স্বাধীনতার ঘোষণাটি আবার পাঠ করলেন। আমার প্রশ্ন হবে, জিয়াউর রহমান কোত্থেকে পাঠ করছিলেন? উত্তর হবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 27শে মার্চ বঙ্গবন্ধুর সপক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন। আমি কেন এই 27 মার্চটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি? কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোন ঘোষণাটা পৌঁছায়? এই 27শে মার্চের ঘোষণাটা পৌঁছায়। এই জন্য এই ডেটটা আমাদের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 27শে মার্চের ডেটটা। এটাই আন্তর্জাতিক সম্প্রদায় অথবা আন্তর্জাতিক বেতার যোগে প্রচার করা হয়। ক্লিয়ার? এই ভাষণটা কে প্রচার করছিলেন? মেজর জিয়াউর রহমান। তিনি বাংলায় যে জিনিসটা বলছিলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের মুক্তিবাহিনীর অস্থায়ী সেনাপতি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আমি মেজর জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্থায়ী সেনাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। ঠিক আছে? সো এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে একটু বলো, এই জায়গাটা অনেকের কনফিউশন লাগে, এই কনফিউশনটা আমাদের গিট টুটা খুললো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা যে গিট টুটা খুলছে কিনা আমাদের। হ্যাঁ, কালুরঘাট থেকে, ভেরি গুড, কালুরঘাট থেকে। এই 27শে মার্চের ঘটনাগুলো আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? আচ্ছা, এখন আমি 3টা জিনিস নিয়ে কথা বলবো। এই 3টা জিনিস তোমার বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি কি বলবো দেখো, প্রথমে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হবে খেয়াল করো। আমি এখানে 3টা ওয়ার্ড লিখব। একটা ওয়ার্ড আমি লিখব স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র। সেকেন্ড ওয়ার্ড আমি লিখব হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। এবং 3 নাম্বারটা আমি লিখবো হচ্ছে বাংলাদেশের সংবিধান অথবা স্বাধীন বাংলাদেশের সংবিধান। এই 3টা ওয়ার্ড আমাদের বুঝতে হবে। এই 3টা ওয়ার্ড যদি আমরা বুঝি তাহলে আমরা কি করব? জি ভাইয়া খুলে গেছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সুমাইয়া বলছে ভাইয়া আরেকবার রিক্যাপ করে দিলে ভালো হয়। ওকে, তাহলে খেয়াল করি আমরা 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগেই ইংরেজিতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। পরবর্তীতে তিনি ব্যবহার করলেন কি? ইস্ট পাকিস্তান রাইফেলসের ওয়্যারলেসের মাধ্যমে ঘোষণাটা পাঠিয়ে দিলেন চট্টগ্রামে। 26শে মার্চ এম এ হান্নান আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেন। বঙ্গবন্ধু ইংরেজিতে দিয়েছিলেন ঘোষণা, সেটাকে বাংলায় অনুবাদ করলেন কে? মমতাজ উদ্দিন। 26শে মার্চের ঠিক পরের দিন 27শে মার্চ, যেটা বেশি গুরুত্বপূর্ণ কারণ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সপক্ষে যে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করলেন সেটাই আন্তর্জাতিক বেতার যোগে প্রচারিত হলো। আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলো বাংলাদেশে একটা গণহত্যা হচ্ছে, বাংলাদেশের একজন মহান নেতাকে আটক করা হয়েছে এবং বাংলাদেশের অস্তিত্ব বিলীনের মুখে তাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জাতিসংঘের টনক নড়ল তখন। বুঝতে পারছো? আচ্ছা, এবং জিয়াউর রহমান এই ঘোষণাটা প্রচার করলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ক্লিয়ার হয়েছে? রিক্যাপ করলাম আরেকবার। তাহলে এবার আমরা যাই এই 3টা জিনিস কি। দেখো, যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়ে গেল, আমরা ধরে নিতে পারি এটা স্বাধীন বাংলাদেশ। তো একটা স্বাধীন দেশ পরিচালনা করার জন্য আমাদের একটা লিপিবদ্ধ নীতিমালা দরকার, যেটাকে আমরা বলে থাকি সংবিধান। কিন্তু তখন মুক্তিযুদ্ধ চলতেছিল, সংবিধান রচনা করা কিংবা সংবিধান প্রণয়নের জন্য কোনো কমিটি গঠন করা সম্ভব ছিল না।
তো সংবিধানের অনুপস্থিতিতে আমরা কোনটাকে সংবিধান হিসেবে ব্যবহার করলাম? স্বাধীনতার ঘোষণাপত্রটাকে আমরা সংবিধান হিসেবে ব্যবহার করলাম। এই স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ছিলেন কে? ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই স্বাধীনতার ঘোষণাপত্রটাকে আমরা সংবিধানের বিকল্প হিসেবে আমাদের স্বাধীন দেশটাকে পরিচালনার কাজে ব্যবহার করলাম। এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রটা গৃহীত কবে হয়? খেয়াল করো, গৃহীত মানে কি? গৃহীত মানে হচ্ছে ধরো পহেলা জানুয়ারি কি দেয়া হয়? বই দেয়া হয় না সরকারের পক্ষ থেকে বিনামূল্যে? তো তোমাকে বই দিছে, তুমি বইটা গ্রহণ করলা, কিন্তু ওই দিন কি তুমি পড়া শুরু করো? ঠিক আছে, তুমি যদি তুমি মিথ্যা না বলো তাইলে অবশ্যই বলবা ভাই ওই দিন আমি পড়া শুরু করি নাই, মলারটা এদিক ওদিক একটু দেখতেছিলাম, নতুন বইয়ের গন্ধ শুকছি আর কি, এর দূরই। এখন ঘটনাটা দেখো, এই স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত কবে হয়? গৃহীত হলো হচ্ছে 10 এপ্রিল। স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 10 এপ্রিল 1971। তোমরা যারা কিছুটা পড়াশোনা করছো তোমরা জানো যে 10 এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হয়। 10 এপ্রিল কি হয়? মুজিবনগর সরকার গঠন হয়, রাইট? মুজিবনগর সরকার গঠন হয়। আচ্ছা, গৃহীত হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে তুমি বইটা আসলে পড়া শুরু করবা। সো বইটা পাঠ করা হয় কবে? স্বাধীনতার ঘোষণাপত্র কবে পাঠ করা হয় অথবা পঠিত হয় কবে? পঠিত হয় 17 এপ্রিল 1971। বুঝতে পারছেন? তোমরা যারা আবার কিছুটা পড়াশোনা করছো তোমরা জানো যে 17 এপ্রিলে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল। আর শপথ গ্রহণ করে কবে? 17 এপ্রিল, রাইট? এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন এই স্বাধীনতার ঘোষণাপত্র আমরা ধরে নিই এটা কার্যকর হয়েছে 26 মার্চ 1971 সালে, এবং এটাকে আমরা সংবিধান হিসেবে ব্যবহার করলাম 10 জানুয়ারি 1972 পর্যন্ত। বুঝতে পারছেন? এই 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত আমরা সংবিধান হিসেবে এই স্বাধীনতার ঘোষণাপত্রটাকে ব্যবহার করলাম। একটু আমাকে প্লিজ বলো তো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বলো। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি একটু কমেন্ট সেকশনে জানাও। এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও যে জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা। হারি আপ, দেখি এই গিট্টুটা আমাদের খুলছে কিনা, তাড়াতাড়ি আমাকে বলো। তাহলে দেখো যে স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমার 10 জানুয়ারি বিলীন হয়ে গেল, কোনো সমস্যা নাই। এই 10 জানুয়ারির পর থেকে আমরা অস্থায়ী সংবিধান আদেশ অনুসারে দেশটাকে পরিচালনা করলাম, এবং পরবর্তীতে যখন বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে প্রণীত হয়ে গেল তখন আমরা একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধান পেয়ে গেলাম। হিপ হিপ হুররে, আমাদের একটা সংবিধান আছে, এই সংবিধান অনুসারে আমরা দেশটাকে শাসন করতে থাকলাম। এখন পর্যন্ত এই সংবিধানটাই বলবৎ আছে। বুঝতে পারছেন কিনা বলো? ক্লিয়ার? ভেরি গুড। লাস্টেরটা কি ভাইয়া বুঝি নাই? লাস্টেরটা হচ্ছে সংবিধান। 16 ডিসেম্বর 1972 সালে যেই বাংলাদেশের সংবিধানটা, বর্তমান বাংলাদেশে যে সংবিধানটা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বুঝতে পারছেন কিনা বলেন? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো স্বাধীনতার ঘোষণাপত্র সংক্রান্ত বেশ কিছু জিনিস আমরা এখানে দেখলাম, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে পরীক্ষায় আসার মতো একটা গল্প আমি তোমাদের বলবো। পরীক্ষায় আসার মতো একটা জিনিস হচ্ছে 10 এপ্রিল এবং 17 এপ্রিল। 10 এপ্রিল এবং হচ্ছে 17 এপ্রিল, এই দুইটা জিনিস আমাদের একটু ক্লিয়ার করতে হবে। এই দুইটা তারিখে কি কি হয়? বেশ কিছু ঘটনা আমাদের 10 এপ্রিলে হচ্ছে, 17 এপ্রিলে হচ্ছে। তো তার আগে একটু প্রেক্ষাপটটা বলে নিতে হয়। আমাদের তাজউদ্দিন আহমেদ তিনি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তিনি বললেন যে ইন্দিরা, আমাদের তো স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, আপনি তো জানেন যে এটা কিন্তু পশ্চিম পাকিস্তানেরা আমাদের উপর চাপাই দিচ্ছে, তারা আমাদের বিলীন করে দিতে চায়। তো এখন আপনার সরকার যদি আমাকে সহায়তা করতে পারে তাহলে হয়তোবা পুরো পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে। ইন্দিরা গান্ধী তখন বললেন, আমি কোনো ব্যক্তিকে সহায়তা করতে পারবো না, আমি একটি সরকারকে সহায়তা করতে পারবো। তোমরা সরকার গঠন করো, তাহলে সেই সরকারকে আমাদের ভারতীয় সরকার সাহায্য করবে। এবং তারপরই আসে হচ্ছে আমাদের এই 10 এপ্রিলের ঘটনা। এই 10 এপ্রিলে কি হলো? এই 10 এপ্রিলে ভারতের
ত্রিপুরা রাজ্যের আগরতলায় মুজিবনগর সরকার গঠিত হলো। ত্রিপুরা রাজ্যের আগরতলায় মুজিবনগর সরকার গঠন হলো। খেয়াল করো, সরকার গঠন হলো। তাহলে সরকার গঠন কবে হলো? 10 এপ্রিল 1971 সালে। এই মুজিবনগর সরকারের অনেকগুলো নাম আছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার। এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রবাসী সরকার। প্রবাসী সরকার। প্রবাসী সরকার কেন বলছি একটু পরে আসতেছে এই ঘটনায়। আগে আমরা মুজিবনগর সরকারটা গঠন পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটু আগে আমরা কি জেনে আসছি যে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় হচ্ছে আমাদের এই 10 এপ্রিলে। মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটাই কিন্তু বারবার আসে, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু বারবার আসে। তাহলে দেখো, যখন আমাদের মুজিবনগর সরকার গঠিত হলো তখন একটা সরকার হচ্ছে আত্মপ্রকাশ করবে। তারা এখন সামনে আসবে আস্তে আস্তে যে আমি এদেরকে নিয়ে সরকার গঠন করছি। তাহলে আত্মপ্রকাশ কারা করবে? আত্মপ্রকাশ করবে হচ্ছে স্বাধীন বাংলাদেশের সরকার। স্বাধীন বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এই প্রত্যেকটা বিষয় পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা লাইন। সো খুব সিরিয়াসলি ব্যাপারটা কিন্তু তোমরা এনশিওর করো, খুব সিরিয়াসলি ব্যাপারটা একটু দেখো, ঠিক আছে? স্বাধীন বাংলাদেশের সরকার আত্মপ্রকাশ করলো কবে? আত্মপ্রকাশ করলো হচ্ছে আমাদের 10 এপ্রিলে। ওকে, আচ্ছা, স্বাধীন বাংলাদেশ সরকার আত্মপ্রকাশ করলো। এখন কি হবে? তখন কিন্তু আসলে স্নায়ুযুদ্ধ চলতেছিল। স্নায়ুযুদ্ধ কাদের মধ্যে? একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো জাতিসংঘ কিন্তু মোটামুটি সবসময় একটু মার্কিন যুক্তরাষ্ট্র ঘেঁষা ছিল। তো স্বাধীন বাংলাদেশ সরকার যখন আত্মপ্রকাশ করলো, তারা শুরুতেই বলে নিল আমরা গণপ্রজাতন্ত্রী, ঠিক আছে? তার মানে কি? আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সো এইটাও মাথায় রাখতে হবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হয়। ক্লিয়ার হলো কিনা বলো? ফার্স্টে দেখলাম কি মুজিবনগর সরকার গঠন হলো, তারপরে স্বাধীনতার ঘোষণা গৃহীত হলো, 3 নম্বরে স্বাধীন বাংলাদেশের সরকার আত্মপ্রকাশ করলো, এন্ড 4 নম্বরে স্বাধীন বাংলাদেশ সরকার আত্মপ্রকাশ করে কি বললো? আমরা গণপ্রজাতন্ত্রী, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত হলো। এই 4টা জিনিস আমাদের ক্লিয়ার হলো কিনা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। হারিয়া, ঠিক আছে? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি একটু কমেন্ট সেকশনে জানাও। তামান্না আক্তার বলছে এটা না ভাইয়া 10 জানুয়ারির কথাটা বুঝি নাই। 10 জানুয়ারি কোন কথাটা বুঝো নাই? 10 জানুয়ারির কোন কথাটা বুঝো নাই? আচ্ছা, এইটা 10 জানুয়ারি 1972 সালে কেন স্বাধীনতার ঘোষণাপত্র বিলুপ্ত হয়ে যায়? 10 জানুয়ারি হচ্ছে আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করি। তো ওই সময় তো মুজিবনগর সরকারকে আমরা বিলুপ্ত করে দিছি, নতুন সরকার গঠন হবে, বঙ্গবন্ধু আসছে, ঠিক আছে? এবং বঙ্গবন্ধু চাইছিল তখন আসলে প্রধানমন্ত্রী ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করতে। এটার অনেক কাহিনী। কারণ কি, মুজিবনগর সরকারটা ছিল কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার। এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটাকে বিলীন করতে চাইছিল বঙ্গবন্ধু। তিনি চাইছিলেন প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করতে, যেখানে তিনি হবেন প্রধানমন্ত্রী, বুঝছো? এই জন্য অস্থায়ী সংবিধান আদেশটা পরে জারি করছিল। ওকে, স্বাধীনতার ঘোষণাপত্রটা শুধু আমরা যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করছি, পরবর্তীতে আমরা সংবিধান রচনার দিকে আগাইছি। বুঝতে পারছো? এটা আমাদের মনে রাখা দরকার নেই। এই ডেটটা 10 জানুয়ারি, এটা জাস্ট আমরা মনে রাখবো স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটা মনে রাখাই জরুরি, এর বেশি কিছু নাই। ওকে, এরপরে আমরা এখন দেখি হচ্ছে 17 এপ্রিলে কি হয়। 17 এপ্রিল আমরা সবাই জানি 17 এপ্রিল কি হলো। 17 এপ্রিল আমাদের কুষ্টিয়ার, এখানে কুষ্টিয়ার কারা কারা আছে হাত তুলতে পারো? কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়া বৈদ্যনাথ তলা, এই যে নামগুলো লিখলাম, বৈদ্যনাথ তলা, ঠিক আছে? বৈদ্যনাথ তলার আম্রকাননে। ওকে, কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার বৈদ্যনাথ তলা, এটা একটা জায়গা। এই জায়গায় কি হলো? এই জায়গায় মুজিবনগর সরকার শপথ গ্রহণ করলো। ঠিক আছে, শপথ পাঠ করাইছে। সরকার যারা আছে, যারা আত্মপ্রকাশ করছে, তাদেরকে শপথ পাঠ করাইছে।
আচ্ছা, এই দিন আর কি হলো? এই দিন হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কি হলো? পঠিত হলো। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হলো। আগে হয়েছিল গৃহীত 10 এপ্রিলে, পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে হচ্ছে আমাদের পাঠ হয়েছে, রাইট? আচ্ছা, ওকে। তাহলে স্বাধীনতার ঘোষণা তারা পাঠ করলো, তারা শপথ গ্রহণ করলো। ধরো এই হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, ঠিক আছে, আরো কয়েকজন আছে, খন্দকার মোশতাক, তারা আছে, তারা শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ করার পরে কি করলো? তারা সামনের দিকে এগোনো শুরু করলো। শপথ গ্রহণ করলো, শপথ গ্রহণ করার পরে কি করলো? তারা সামনের দিকে আগায় যেতে শুরু করলো। তাহলে এটা দ্বারা কি বুঝাইলাম? এটা দ্বারা আমি বুঝাইলাম স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলো। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলো। সো আমি বলছিলাম যে এই প্রত্যেকটা শব্দ থেকে প্রশ্ন আসতে পারে। যাত্রা কবে শুরু করছে, শপথ গ্রহণ কবে করছে, এটা আমরা এমনি পারবো। পাঠ কবে করছে, এমনিই পারবো। স্বাধীন বাংলাদেশের যাত্রা কবে শুরু হলো, সেই 17 এপ্রিল। শপথ পাঠ করার পরে তার সামনের দিকে আগানো শুরু করছে। বুঝতে পারছেন? এই জন্য 17 এপ্রিলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বের জন্যই কিন্তু আমরা এই 17 এপ্রিলকে বলে থাকি ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই 17 এপ্রিলকে আমরা কি বলবো? ঐতিহাসিক মুজিবনগর দিবস আমরা বলে থাকি। ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে আমরা এই 17 এপ্রিলকে কিন্তু পালন করে থাকি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তাজউদ্দিন আহমেদ শপথ গ্রহণ করার পরে এই যে কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার বৈদ্যনাথ তলা আছে, এই জায়গাটার নাম রাখলেন হচ্ছে মুজিবনগর। তাহলে মুজিবনগর নামকরণটা কে করছেন? নামকরণ করছেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, এখন শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু ব্যক্তিবর্গের নামটা আমাদের মনে রাখা জরুরি। যেমন শপথ পাঠ কে করাইছে? শপথ গ্রহণ তো করছে তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, আমাদের খন্দকার মোশতাক, তারপর হচ্ছে আমাদের এম এম মনসুর আলী, সবাই তো শপথ পাঠ করলো। পাঠ কে করাইছে? করাইছেন হচ্ছেন ইউসুফ আলী, ব্যারিস্টার ইউসুফ আলী। ইউসুফ আলী তিনি শপথ পাঠ করালেন। শপথ পাঠ কে করাইছেন? শপথ পাঠ করাইছেন কিন্তু ব্যারিস্টার ইউসুফ আলী। ইয়েস, প্রহিত দাস আগেই বলে ফেলছে যে প্রফেসর ইউসুফ আলী read out the oath. ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, ইউসুফ আলী শপথটা পাঠ করালেন। আচ্ছা, তো এই শপথ পাঠ সংক্রান্ত আমাদের বেশ কিছু জিনিস কিন্তু আবার মাথায় রাখা জরুরি। এই শপথ পাঠ সংক্রান্ত বেশ কিছু জিনিস আমাদের আবার কিন্তু মাথায় রাখা জরুরি। কিরকম জিনিস আমি তোমাদের বলি। এখন অধ্যাপক ইউসুফ আলী দেখলাম তিনি শপথ পাঠ করালেন। ওকে, এখন আমরা দেখব যে শপথ অনুষ্ঠান পরিচালনা কে করলেন। যে কোনো একটা অনুষ্ঠানের অবশ্যই পরিচালক থাকে। তুমি যখন দেখবে একটা টক শো চলতেছে, একজন প্রশ্ন করবে, একজন হচ্ছে উত্তর দিবে, এরকম সে পরিচালনা করতেছে, কার পরে কে আসবে, ব্যাপারগুলো পরিচালনা। সো শপথ পরিচালনা কে করলেন, এই জিনিসটা আমাদের জন্য জানতে হবে। নেক্সটে জানতে হবে যে নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে কারা কারা ছিলেন। আচ্ছা, তারপরে দেখো, নরমালি কোন একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যারা থাকে তাদেরকে কি প্রদান করা হয়? গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান করা হয়। এই গার্ড অফ অনার কে প্রদান করছেন? আমাদের মোটামুটি পরিচালনা কে করলেন, সার্বিক নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন, গার্ড অফ অনার কে প্রদান করলেন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য জানা খুব জরুরি। যেমন দেখো, আমি বলবো ফার্স্টে নিরাপত্তাটাকে পড়তে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান। নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন? মেজর আবু ওসমান। আবু ওসমান। শেষ, একটা শেষ আমাদের। মেজর আবু ওসমান ছিলেন নিরাপত্তার দায়িত্বে। ওকে, এক নাম্বারটা গেল। দুই নাম্বারটা দেখো, গার্ড অফ অনার কে প্রদান করলেন? গার্ড অফ অনার রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রকে প্রদান করছে কে? মাহবুব উদ্দিন আহমেদ। মাহবুব উদ্দিন আহমেদ। মাহবুব উদ্দিন আহমেদ। দুইটা গেল, দুইজন শেষ। আর লাস্ট হচ্ছে পরিচালনা কে করলেন? পরিচালনা করলেন কে? এম এ হান্নান। পরিচালনা কে করলেন? পরিচালনা করলেন হচ্ছেন আমাদের এম এ হান্নান। ঠিক আছে, এম এ হান্নান না, এম এ মান্নান হবে, মান্নান।
আব্দুল মান্নান, আব্দুল মান্নান, এম এ মান্নান, ঠিক আছে, আব্দুল মান্নান। আচ্ছা, পরিচালনা করলেন আব্দুল মান্নান, নিরাপত্তার দায়িত্বে ছিলেন আবু ওসমান, গার্ড অফ অনার দিলেন মাহবুবউদ্দিন আহমেদ। খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে। তো এরপরে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হলো, মানে অস্থায়ী সচিবালয়, ঠিক আছে। এই মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোনটাকে ঘোষণা করা হলো? সচিবালয় ঘোষণা করা হলো হচ্ছে আমাদের ওই মুজিবনগরটাকে। মুজিবনগরের যে বৈদ্যনাথ তলা আছে সেই মুজিবনগরটাকেই এই অস্থায়ী সরকারের সচিবালয় ঘোষণা করা হয়েছে। কিন্তু কি হয়েছে, এর পরের 2 ঘন্টা পরে বোম মারা হয়েছে ওইখানে। খুব স্বাভাবিক, বাংলাদেশ একটা সরকার গঠন করে ফেলতেছে, পশ্চিম পাকিস্তান কি চেয়ে চেয়ে দেখবে না, তারা বোম ফালাইছে উপরে দিয়া, বোম ফালাইয়া মুজিবনগর উড়াই দিছে, বুঝছো। মুজিবনগর উড়াই দেওয়ার পরে এই সচিবালয়টা পরে স্থানান্তরিত হয় হচ্ছে কলকাতায়, কলকাতার 8 নং থিয়েটার রোড, কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের সচিবালয়টা স্থানান্তরিত হয়। এবং এই কারণেই কিন্তু ওই সরকারকে বলা হয় কি, প্রবাসী সরকার, ঠিক আছে। এই কারণেই ওই সরকারকে বলা হয়ে থাকে হচ্ছে প্রবাসী সরকার। ওকে, এজন্য ওই সরকারটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রবাসী সরকার, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে আমি এই 17 এপ্রিলেরটা আমি একটু রিক্যাপ করব, কারণ না হলে ভুলে যাবো তোমরা। 17 এপ্রিলে কি হলো? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করলো, স্বাধীনতার ঘোষণা পাঠ হলো। গৃহীত কবে হলো? গৃহীত হয়েছে তো অনেক আগে। গৃহীত হয়েছে কবে? গৃহীত হয়েছে হচ্ছে আমাদের 10 এপ্রিলে, পারছি আমরা। আচ্ছা, স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করছে, শপথ গ্রহণ করার পরে সামনের দিকে যাত্রা শুরু করছে তারা, সহজ জিনিস। আচ্ছা, এরপরে দেখি শপথ কে পাঠ করালেন? ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী পাঠ করালেন। আচ্ছা, তো শপথ অনুষ্ঠান পরিচালনা কে করলেন? আব্দুল মান্নান। পরিচালনা কে করছেন? আব্দুল মান্নান। নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন? আবু ওসমান। আর গার্ড অফ অনার কে দিছে? মাহবুবউদ্দিন আহমেদ। শেষ। সচিবালয় ছিল ওই মুজিবনগরে স্থাপন করা হলো, 2 ঘন্টা পরে বোম মারছে, বোম মারার পরে সচিবালয় কোথায় চলে গেল? কলকাতার 8 নং থিয়েটার রোডে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, সো 10 এপ্রিল 17 এপ্রিল প্রচুর গোল পাকে, এবং হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো সবাই এই 2টা জিনিস অবশ্যই খুব ভালো মতো পড়বা। নেক্সটে আমি এই মুজিবনগর সরকার ব্যবস্থার, সরকারের যে কাঠামোটা আছে সেই কাঠামোটা বলতে চাই। ওকে, এই মুজিবনগর সরকার ব্যবস্থার রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ঘোষণা করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি ছিলেন রাষ্ট্রপতি। ওকে, খুব সহজ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো জেলে বন্দী, তো জেলে বন্দী অবস্থায় অস্থায়ী রাষ্ট্রপতি যিনি ছিলেন উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। এই পর্যন্ত সবাই পারো। এমনকি আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রী কে ছিল, সবাই কিন্তু চিল্লায় উঠে বলবা কি? তাজউদ্দিন আহমেদ। আমি জানি সবাই পারবা কি প্রধানমন্ত্রী ছিল কে? প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, ঠিক আছে, মানলাম, আমি সবই মানলাম। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে আমাদের অর্থমন্ত্রী কে ছিল? এম এ মনসুর ছিলেন অর্থমন্ত্রী, এটাও পারবা। এরপরে আসে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? AHM কামারুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি? AHM কামারুজ্জামান। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? খন্দকার মোশতাক, যে ছিল হচ্ছে বেঈমান। ওকে, খন্দকার মোশতাক ছিল হচ্ছে বেঈমান। সো অর্থমন্ত্রী এম এ মনসুর, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামারুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী ছিল হচ্ছে মোশতাক। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো? ঘটনা হচ্ছে এখন পরীক্ষাটা একটু ঘুরে আসবে। কি ঘুরে আসবে ভাইয়া? তোমাকে সোজা সাপটা অর্থমন্ত্রী জিজ্ঞাসা করবে না, তোমাকে হুট করে এখানে প্রশ্ন করতে পারে বাণিজ্য মন্ত্রী কে ছিল। তোমাকে হুট করে কিন্তু প্রশ্ন করতে পারে কি? বাণিজ্য মন্ত্রী কে ছিল। খেয়াল করো, এই এম এ মনসুর অর্থমন্ত্রীর পাশাপাশি তিনি ছিলেন কি? শিল্প বাণিজ্য মন্ত্রী। তিনি ছিলেন শিল্পমন্ত্রী, তিনি ছিলেন বাণিজ্য মন্ত্রী। তাহলে শিল্প, বাণিজ্য, অর্থ সবগুলো কিন্তু রিলেটেড।
দেন আসি রাজস্ব মন্ত্রী, ঠিক আছে। দেন হচ্ছে কি পড়লাম, শিল্প পড়লাম, বাণিজ্য পড়লাম, এরপরে পড়লাম হচ্ছে রাজস্ব পড়লাম। এই যে এত রাজস্ব, এই যে এত অর্থ, এগুলা কি হবে? এগুলা পরিবহন খাতে আমাদের লাগবে। পরিবহন, খাদ্য, বস্ত্র। তাহলে আমরা এম এ মনসুর সম্পর্কে কিছু তথ্য জানলাম। আবার শিল্প, বাণিজ্য, অর্থ, রাজস্ব, এত অর্থ কই যাবে? পরিবহন খাতে, খাদ্য খাতে, বস্ত্র খাতে ব্যয় হবে। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে কিনা বলো। এম এ মনসুর, এম মনসুর আলী সম্পর্কে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ওকে। এরপরে আসি হচ্ছে AHM কামারুজ্জামান। AHM কামারুজ্জামান ছিলেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি কি ছিল দেখো, এটা একটা সুন্দরভাবে নেমনিক দিয়ে মাথায় রাখবা। স্বরাষ্ট্র সরবরাহ কৃষিতান পুনর্বাসন, মনে থাকবে। স্বরাষ্ট্র কি করলো? স্বরাষ্ট্র সরবরাহ কৃষি ত্রাণ পুনর্বাসন, কৃষি ত্রাণ পুনর্বাসন, স্বরাষ্ট্র সরবরাহ কৃষি ত্রাণ পুনর্বাসন। শেষ, এক লাইনে মাথায় রাখবা এটা। কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র সরবরাহ কৃষি ত্রাণ পুনর্বাসন। যেমন এখানে কিন্তু অনেকে কমেন্ট করে ফেলছো, অনেকে কমেন্ট করছো কিন্তু এই জিনিসটা। যেমন ত্রাণ পুনর্বাসন মধ্যে ছিলেন মিহরুন লাবণ্য কমেন্ট করছে, তারপরে হচ্ছে প্রদীপ্ত কমেন্ট করছে, ভেরি গুড ভেরি গুড। আরিফা কমেন্ট করছে, কামরুজ্জামান, অনেকে কমেন্ট করছো, ভেরি গুড। আচ্ছা, স্বরাষ্ট্র সরবরাহ কৃষি ত্রাণ পুনর্বাসন, শেষ কাহিনী। এবার আসি খন্দকার মোশতাক। সে ছিল পররাষ্ট্র সংক্রান্ত। সে পররাষ্ট্র গিয়ে মাঝে মধ্যে তার নামে এরকমও আসলে শোনা গেছে, সে পররাষ্ট্র ব্যাপারে যখন বাইরে গেছে, বাইরে গিয়ে এই মুজিবনগর সরকার তাকে বিলুপ্তির জন্য কানা ঘুষা করতেছিল, সে এরকমও কিছু এলিগেশন আছে তার বিপক্ষে। তো যাই হোক, সে তো বেঈমান থাকতেই পারে। সো পররাষ্ট্রমন্ত্রী ছিল মোশতাক। এই মোশতাক সঙ্গে সঙ্গে আবার ছিল আইন ও সংসদ। ওরে বাপরে বাপ, ঠিক আছে, আইন এবং সংসদ। ব্যাপারটা কি? বাঘ যখন হরিণের রাজ্যের রাজা, এরকম একটা অবস্থা আর কি, বুঝছো। খন্দকার মোশতাক, পররাষ্ট্র, আইন, সংসদ। এর বাদে বাকি যতগুলো তোমার দপ্তর থাকবে, সব দপ্তর হবে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের আন্ডারে। এবং আমরা জানি যে কোনো দেশের, মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হয়ে থাকে প্রতিরক্ষা মন্ত্রী। যেমন বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওকে, এই কয়েকটা দপ্তর বাদে বাকি যতগুলো দপ্তর আসুক তোমার পরীক্ষায়, উত্তর হবে হচ্ছে তাজউদ্দিন আহমেদ। ক্লিয়ার? শেষ। এবার আসি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল? সর্বাধিনায়ককে আমরা বলে থাকি সুপ্রিম কমান্ডার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ককে আমরা বলে থাকি কি? সুপ্রিম কমান্ডার। সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু। পরীক্ষায় ঘুরায় আসলো, পরীক্ষায় বললো কি উপসর্বাধিনায়ক কে ছিল। তার মানে সর্বাধিনায়কের পরের পোস্টটা উপসর্বাধিনায়ক। উপরাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অতএব তিনিই ছিলেন উপসর্বাধিনায়ক। ডেপুটি সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক। ক্লিয়ার হয়েছে কিনা বলো। সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু। উপসর্বাধিনায়ক কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বুঝতে পারছি? দুটো জিনিস ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে আসবে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম সেনাপতি কে ছিল? প্রধান সেনাপতি যদি বলে তাহলে ওসমানী। ওসমানী ছিল কি? ওসমানী ছিলেন হচ্ছেন প্রধান সেনাপতি। ওকে, প্রধান সেনাপতি ছিলেন ওসমানী। মুখস্থ হয়েছে কিনা বলো, এই মুখস্থ হইতেছে কিনা বলো তো। আজকের ক্লাসের মধ্যে যা যা কিছু পড়াইলাম সবকিছু মুখস্থ হইতেছে কিনা আমাদের? তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। হারিয়াপ, তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাও মুখস্থ হয়েছে কিনা। যদি ক্লাসের মধ্যে ভাই মুখস্থ না হয় তাহলে আমি ব্যর্থ, সত্যি কথা আমি বলি। যদি তোমরা বলো ভাই মুখস্থ হইতেছে না, তাহলে আমি হচ্ছে কান ধরবো। মানে ক্লাসের মধ্যে মুখস্থ হইতেই হবে, হইতেই হবে, নাইলে ক্লাস নিয়ে লাভ নাই। ঠিক আছে, এই জন্য বলি মনোযোগ দাও, নোট করো প্লিজ তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। চম্পা বলছে ক্লাস রিভিউ করিয়েন সবকিছু, ইনশাল্লাহ সবকিছু আবার রিভিউ করব। ওকে, ঠিক আছে, সবকিছু আবার রিভিউ করব, নো প্রবলেম। আল্লাহ তাআলা ভাইয়ার একটা জিনিস দিছে, সেটা হচ্ছে ধৈর্য, বুঝছো, সেটা হচ্ছে ধৈর্য। আসলে আলহামদুলিল্লাহ এটার জন্য। কারণ আমি মনে করি তুমি যখন একটা ক্লাস করবে, আমি তোমাকে পড়াচ্ছি, একটা শিক্ষকের কর্তব্য হচ্ছে তার ছাত্র যতক্ষণ না বুঝবে ততক্ষণ তাকে বোঝানো।
ঠিক আছে। আর একটা শিক্ষকের অধিকার কি? অধিকার হচ্ছে সেই ছাত্রটা যেন যেটা শিখাইলো তার শিক্ষক সেটার জন্য রেসপন্সটা সে করতে পারে। এজন্য আমি তোমাদের বলবো কি, আমি তোমাদের বলবো আজকে ক্লাসটা করার পরে একটা রিভিউ দিয়ে দিবা অবশ্যই, যে কেমন লাগছে তোমাদের ক্লাসটা। বুঝতে পারছো? তাহলে আমি বুঝতে পারবো যে আমি যাদের ক্লাস নিচ্ছি তাদেরকে আসলে আমি এভাবেই পড়াবো। আমি এভাবে পড়ায় আসছি, আমার 22-23-এ অসাধারণ রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ। সব ছাত্রছাত্রীরা আমার যারা মেডিকেলে চান্স পাইছে, এমনকি মেডিকেলে যারা চান্স পায় নাই ওদের নিয়েও আমি গর্বিত। কারণ কি, ওরা বলে ভাইয়া আমাদের সাধারণ জ্ঞানে আমরা 10-এ 7 থেকে 8 আমি সিকিউর করতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ব্যাপার আসলে। ঠিক আছে, সব ক্রেডিট হচ্ছে তোমাদের, সব ক্রেডিট হচ্ছে তোমাদের। সেই ক্রেডিটের মধ্যে জাস্ট যদি পথ নির্দেশনাটা আমি দিতে পারি তার জন্যই হচ্ছে আমার জীবনটা ধন্য থাকবে। তো যাই হোক, আমরা পড়ছিলাম প্রধান সেনাপতি পর্যন্ত। আমরা এখন যাব হচ্ছে দুইটা জায়গায়। একটা পড়বো আমাদের স্বাধীনতা যুদ্ধের চিফ অফ স্টাফ। আমি যদি পড়ি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চিফ অফ স্টাফ কে ছিল, আরেকটা প্রশ্ন আসবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন। ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন, খেয়াল করো। চিফ অফ স্টাফ ছিলেন কিন্তু কর্নেল আব্দুর রব। চিফ অফ স্টাফ ছিলেন কে? কর্নেল আব্দুর রব। আর ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন কে? এ কে খন্দকার। ওকে, আমাদের কর্নেল রব ছিলেন হচ্ছে চিফ অফ স্টাফ, আর আমাদের ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন? এ কে খন্দকার। এ কে খন্দকার, তিনি ছিলেন কি? ডেপুটি চিফ অফ স্টাফ। এই দুইজনের নাম আমরা মাথায় রাখবো। এবং এ কে খন্দকারের নামটা একটু বেশি করে কেন মাথায় রাখতে হবে? কারণ যখন পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলো সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর কাছে, সেই যৌথ বাহিনীর সেই প্রোগ্রামে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কার কার ছিল? ওসমানীর উপস্থিত থাকার কথা ছিল, কর্নেল আব্দুর রবেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা দুইজন যেহেতু অনুপস্থিত ছিল, সেজন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কিন্তু এই এ কে খন্দকার। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করছেন? এই এয়ার কমোডোর এ কে খন্দকার, যিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ। ক্লিয়ার? যিনি ছিলেন কি? ডেপুটি চিফ অফ স্টাফ। ভেরি গুড। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, আরিফা সুলতানা বলে দিছে বাংলাদেশ থেকে এ কে খন্দকার ছিল। তো নরমালি হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ক্লাসটা হচ্ছে আমরা এরকম 1 ঘন্টা 20 মিনিট কিংবা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে রাখা ট্রাই করি, কারণ খুব বেশি পড়াইলে সাধারণ জ্ঞান মনে থাকে না। এবং সত্যি কথা বলতে আমি আমার কিভাবে ক্লাস নেই, আমি এভাবে ক্লাস নেই, বোর্ডে লিখে লিখে তোমাদের নোট করায়, ঠিক আছে, নোট করতে তোমাদের বাধ্য করব। এই জন্য আমাকে অনেকে গালি দেয়, ঠিক আছে, আমি গালি সহ্য করি, কিচ্ছু করার নাই, তোমাদের ভালোর জন্যই করা। এখন আমার ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে, বাট আমি কথা দিচ্ছি যে আমি মুক্তিযুদ্ধের উপর আবার একটা ফ্রি ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি মুক্তিযুদ্ধের উপর আবার একটা ফ্রি ক্লাস নিয়ে আসবো। আমার অলরেডি এখানে 16টা পেজের মতো জিনিস জমা হয়েছে। ভাইয়া আজকে যদ্দূর পড়াইলো সেই জিনিসগুলো অবশ্যই পড়ে ফেলতে হবে। মহান মুক্তিযুদ্ধের 1 মার্চ থেকে আমরা জার্নি শুরু করছিলাম, আমরা আজকে পড়লাম হচ্ছে 17 এপ্রিল পর্যন্ত। এই 1 মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার মধ্যে আমরা 4 জন খলিফা পাই, নূরে আলম সিদ্দিক, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ এবং আব্দুল কুদ্দুস মাখন। এদের মধ্যে বলছিলাম মাঝখানের 2 জন খলিফা আমাদের বারবার আসবে। 2 মার্চে আমরা জাতীয় পতাকা দিবস পালন করি, কারণ আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রাঙ্গণে তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। 23 মার্চকে বলি পতাকা উত্তোলন দিবস, কারণ আপামর জনসাধারণের ঘরে ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় এই 23 মার্চে। নেক্সটে আসি আমি 3রা মার্চে, যেই দিনটার সব ঘটনা হয়েছিল পল্টন ময়দানে। এই পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করলেন শাহজাহান সিরাজ। জাতির জনক উপাধি দিলেন কে? আসম আব্দুর রব। বঙ্গবন্ধু উপাধি কে জানি দিছিল? তোফায়েল আহমেদ 1969 সালের 23 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ তৎকালীন রেসকোর্স ময়দানে। আচ্ছা, বাংলাদেশের 3রা মার্চে আরেকটা ঘটনা, প্রথম শহীদ শঙ্কু সমাজদার, প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসা। নেক্সটে আমরা যাই 7 মার্চে, সেই উত্তাল 7 মার্চে। আচ্ছা, সঞ্জিদা আক্তার সাদিয়া বলছে পাকিস্তান কার কাছে আত্মসমর্পণ করছিল। দেখো, এটা নিয়ে জল ঘোলা করার অনেক চেষ্টা করা হয়, কিছু কথাবার্তা বলি। আমাদের যৌথ বাহিনী যখন গঠিত হয়, যৌথ বাহিনীর মধ্যে ভারতের হাত ছিল,
বাংলাদেশের হাত ছিল। এবং যৌথ বাহিনীর প্রধান কে ছিল? যৌথ বাহিনীর প্রধান কিন্তু ছিল হচ্ছে অরোরা, জগজিৎ সিং অরোরা ছিলেন প্রধান। অতএব পাকিস্তান সরকার যদি আত্মসমর্পণ করে অবশ্যই যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করতে হতো। এবং যেই যৌথ বাহিনীর প্রধান ছিলেন কে? জগজিৎ সিং অরোরা। আশা করি ব্যাপারটা তুমি ধরতে পারছো। এবং সেই বাংলাদেশের পক্ষে কে সাইন করছিল? বাংলাদেশের পক্ষে কে উপস্থিত ছিল? এয়ার কমোডর একে খন্দকার। আমি যেহেতু যৌথ বাহিনী গঠন করে ফেলছি, যৌথ বাহিনীর প্রধানের সাথেই তো মেইনলি তার কানেকশনটা হবে, বুঝতে পারছো? তো অবশ্যই পাকিস্তান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছিল এবং বাংলাদেশের কাছেই সে আত্মসমর্পণ করছিল। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। সো জল ঘোলা করার কিছু নাই আসলে, জিনিসটা খুব সিম্পল এবং সিম্পল ওয়েতে চিন্তা ভাবনা করবা, নো প্রবলেম। যদি আমাদের ভারতের সাথে এখন সম্পর্কে কিছু টানাপোড়েন চলতেছে, এটা সবসময় চলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সব ধরনের মানে একটু খুনসুটি যাকে বলে আর কি, বেশ কিছু থেকে আমরা আসলে বঞ্চিত। তিস্তা বাঁধ থেকে শুরু করে, ফারাক্কা বাঁধ থেকে শুরু করে, আমাদের গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বেশ কিছু ব্যাপারে কিন্তু আমাদের ভারতের সাথে বাংলাদেশের এখন মন কষাকষি চলতেছে। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতির কারণে এখানে বিভিন্ন বেল্ট গঠিত হচ্ছে। এই বেল্টের মধ্যে ভারত কোন দিকে, বাংলাদেশ কোন দিকে, এই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা। সো আন্তর্জাতিকেরও তোমাদের ক্লাস নেওয়া যাইতো যদি তোমাদের আন্তর্জাতিক থাকতো, বাট ভাইয়া এটা নেওয়ার সুযোগ থাকতেছে না ভাইয়া। ঠিক আছে, আমাদের সময় নষ্ট করার কিছু নাই, আমরা আমাদের যেটা লাগবে সেটা নিয়ে পড়াশোনা করি। 7ই মার্চের সব ঘটনা রেসকোর্স ময়দানে 18 মিনিটের ভাষণ ছিল। রেকর্ড করছিলেন কে? A.H. খন্দকার। ভিডিও কে করলেন? আবুল খায়ের। ক্লিয়ার? নিউজ উইক পত্রিকা লোবেন জেনিক্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স বললেন, অর্থাৎ রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করলেন। আমরা একটা হাইজাম দিলাম, হাইজাম দিয়ে চলে গেলাম 19শে মার্চে গাজীপুরের জয়দেবপুরে, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে 23শে মার্চে কি হলো? পতাকা উত্তোলন দিবস পালন করলাম। 25শে মার্চে অপারেশন সার্চ লাইট হলো। মূল পরিকল্পনাকারী ছিল টিক্কা খান, ঢাকা শহর উড়াই দিছিল রাও ফরমান আলী, বাইরে ছিল খাদিম হোসেন। এরপরে পড়ছিলাম আরো কিছু অপারেশন নিয়ে। বঙ্গবন্ধুকে বলা হয়েছে বিগ বার্ড, সেই অপারেশন বিগ বার্ড হয়েছিল 26শে মার্চের প্রথম প্রহরে যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। দ্য বিগ বার্ড ইজ ইন দ্য কেজ। অপারেশন জ্যাকপট 10 নম্বর সেক্টর, বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করার জন্য 14ই আগস্ট 1971-এ আমরা এই জ্যাকপটটা করলাম। নৌ সেক্টর পড়লাম। বিমান বাহিনী কি ঘাস ছিঁড়ছে? বিমান বাহিনী ঘাস কাটে নাই। তারা কি করছে? অপারেশন কিলো ফ্লাইট নিয়ে আসছে, যেটা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিট। অপারেশন ক্লোজ ডোর, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়ে যুদ্ধ করছে তারা দুর্ভিক্ষের জন্য বেপরোয়া হয়ে গেছিল, চুরি ছিনতাই রাহাজানি করত, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য আমরা অপারেশন ক্লোজ ডোর করে দিলাম। অস্ত্র নিয়ে আসলাম, বন্ধ দরজা। ঠিক আছে, নেক্সটে র্যাপিড ফায়ার ছিল 2টা। ওকে, এরপরে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেফতার হলেন। তার আগেই কিন্তু তিনি ইংরেজিতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। ইপিআর এর ওয়্যারলেস যোগে পাঠাই দিলেন চট্টগ্রামে। চট্টগ্রামে বসে 26শে মার্চ প্রথম সেটা প্রচার করেন কে? M.A. হান্নান, আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে। এবং সেই ইংরেজি স্বাধীনতার ঘোষণাটাকে বাংলায় রূপান্তর করেন মমতাজ উদ্দিন। মনে আছে না এগুলা? 27শে মার্চে মেজর জিয়াউর রহমান আন্তর্জাতিক বেতার যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি বঙ্গবন্ধুর সপক্ষে বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা করলেন। সেটা ঘোষণা করছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এরপরে আমি তোমাদের 3টা কনসেপ্ট শিখাইছিলাম যে আমরা আসলে মুক্তিযুদ্ধের সময় সংবিধানের বিকল্প হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্র রেডি করছিলাম, যে স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 10 এপ্রিল, অর্থাৎ বই পাইছি, এখন পড়াশোনা ওই দিন করি নাই, অনেক পরে করছি, 17 এপ্রিলে সেটা গিয়ে পাঠ করছি। আচ্ছা, তারপরে 10 এপ্রিলে আর কি কি হলো? 10 এপ্রিলে মুজিবনগর সরকার গঠন হলো, স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হলো। তাহলে সরকার গঠন হয়েছে, সে আত্মপ্রকাশ করবে, খুব স্বাভাবিক। স্বাধীন বাংলাদেশ সরকার আত্মপ্রকাশ করলো এবং গণপ্রজাতন্ত্রী সরকার ঘোষিত হলো। কারণ বলছিলাম ওই সময় স্নায়ুযুদ্ধ চলতেছিল, অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের জিনিসটা ডিফাইন করে রাখতে হবে। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। কারণ কি? কারণ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করলো। শপথ গ্রহণ করার পরে কি করলো?
পাঠ করলো স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার পরে কি করলো, শপথ গ্রহণের পরে তারা সামনের দিকে যাত্রা শুরু করলো, স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু। এবং তাজউদ্দিন আহমেদ এই বৈদ্যনাথ তলার নাম দিলেন কি, মুজিবনগর। মুজিবনগর 2 ঘন্টা পরে উড়াই দিছে। 2 ঘন্টা উড়ানোর পরে মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় চলে গেল, কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে চলে গেছে, শেষ। শপথ গ্রহণ অনুষ্ঠান, শপথ পাঠ কে করালেন, ইউসুফ আলী। কিন্তু শপথ অনুষ্ঠান পরিচালনা কে করছে, মান্নান, আব্দুল মান্নান শপথ অনুষ্ঠান পরিচালনা করছে। নিরাপত্তার দায়িত্বে আবু ওসমান, গার্ড অফ অনার দিছে মাহবুব উদ্দিন। গার্ড অফ অনার কাদেরকে দেয়া হয়, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে। আচ্ছা, এরপরে আমরা কি পাই, এরপরে হচ্ছে আমাদের মুজিবনগর সরকারের কাঠামোটা আমরা দেখলাম, যেখানে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। আমাদের শিল্প বাণিজ্য, অর্থ, রাজস্ব, এত অর্থ কই যাবে, পরিবহন, খাদ্য, বস্ত্র, এগুলোর দায়িত্বে ছিলেন কে, মনসুর আলী। আমাদের স্বরাষ্ট্র সরবরাহ, কৃষিত্রাণ পুনর্বাসন, স্বরাষ্ট্র সরবরাহ, কৃষিত্রাণ পুনর্বাসন কে ছিলেন, কামারুজ্জামান। পররাষ্ট্র, আইন সংসদ কে ছিল, বেঈমান মোশতাক। এর বাইরে যত দপ্তর ছিল কার আন্ডারে, তাজউদ্দিন আহমেদের আন্ডারে। এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বলছিলাম স্বাধীনতা যুদ্ধের সুপ্রিম কমান্ডার বা সর্বাধিনায়ক কে ছিলেন, বঙ্গবন্ধু। উপসর্বাধিনায়ক বা ডেপুটি সুপ্রিম কমান্ডার কে ছিল, সৈয়দ নজরুল। প্রধান সেনাপতি কে ছিল, ওসমানী। লাস্টে পড়ছিলাম 2টা নাম, চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এ কে খন্দকার। ঠিক আছে, এ কে খন্দকার। ফারজানা আক্তার অনয় বলছে 3 পেজ দিয়ে নতুন বুক মেক করা শুরু করলাম। অসংখ্য শুভকামনা তোমাকে। এবং আমি বলি সাধারণ জ্ঞানের জন্য আমি সবাইকে বলি একটা নোট খাতা বানাইতে। ভাইয়া যেই ক্লাসগুলো করাবে সেগুলো যেন ওই নোট খাতার মধ্যে থাকে, এটা একটা সম্পদ হয়ে দাঁড়াবে। তুমি বলো ভাই শক্ত বইই আছে, বই তো আমাদের দিবেন, সেই বই থেকেই পড়তে পারবো। ভাই প্লিজ, নিজের নোট করার সাথে বইয়ের তুলনা হয় না। বই হচ্ছে মা, আর নোটবুক হচ্ছে খালা। ঠিক আছে, তো যদি সুখে থাকতে চাও, মা খালা সবাইকে নিয়ে সুখে থাকতে হবে, বুঝতে পারছেন? সো অবশ্যই নোট ডাউন করতে হবে, সেটা যেই ক্লাসই হোক। আমি প্রত্যেকটা ক্লাসে প্রচুর নোট করাই, প্রত্যেকটা ক্লাসে আসলে তোমাদেরকে অনেক জ্বালাই, আমি জানি। বাট আজকের ক্লাসটা কেমন হয়েছে সবাই রিভিউ দিবা, সেটার উপর নির্ভর করবে আমার মুক্তিযুদ্ধের উপর সেকেন্ড ফ্রি ক্লাস আসবে নাকি আসবে না। ওকে, আমি আর 1 মিনিট এখানে থাকবো। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দিতে পারো যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। এবং আবার একটু কি করব, আমাদের আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচ 4.0 কথা আমি বলে দিব। যেই 4.0 হতে যাচ্ছে একটা দুর্দান্ত কোর্স। দুর্দান্ত কোর্সের সাধারণ জ্ঞান প্যানেলে আমার সাথে থাকছে আমার অতি আদরের ছোট ভাই জাদিদ। সে অসাধারণ আসলে সাধারণ জ্ঞান পড়ায়। ওকে, আমার বন্ধু রাহাত, আমার বন্ধু মইনুল, তারা 2জন থাকবে ইংলিশের দায়িত্বে। এবং আমরা মেইনলি এই 4 জন মিলে তোমাদেরকে গড়ে তুলবো 25টা নাম্বারের জন্য, যেই 25টা নাম্বার আসলে সোনার চেয়েও মূল্যবান, বুঝতে পারছো? 2490 টাকার কোর্স, 3টা বই পেয়ে যাচ্ছ, সঙ্গে পেয়ে যাচ্ছ পূর্ণাঙ্গ গাইডলাইন। এই জিনিসটা ফলো করো ভাইয়া, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের স্বপ্ন পূরণের সবগুলো দোয়ার আসলে খোলা, আমাদের জাস্ট হাঁটতে হবে, গিয়ে দরজার নবটায় হাত বাড়াতে হবে, ঘুরাই দেখবা ঢাকা মেডিকেল কলেজে চলে আসছে ইনশাল্লাহ। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক। চম্পা বলছে ভাইয়া আজকে বায়োলজি কোর্সে ক্লাস করবেন। আজকে আমার আরেকজন যাকে আমি খুব সম্মান করি, যাকে আমি খুব শ্রদ্ধা করি, এবং যিনি হচ্ছেন আমার ওয়ান অফ দ্য আইডল, বুঝছো, ওয়ান অফ দ্য আইডল, শুভ ভাই হচ্ছে তোমাদের বায়োলজি ব্যাচে ক্লাস নেবে। ক্লিয়ার? ঠিক আছে ভাই, একটা প্রশ্ন ছিল মেডিকেল অ্যাডমিশনের জন্য সংবিধানের তফসিল বা সংকলিত কি পড়তে হয়। দেখো, সংবিধানের জন্য আমাদের যে তফসিল থাকে, অর্থাৎ 7টা তফসিল আছে বর্তমানে, সেই 7টা তফসিল আমাদের পড়তে হবে। জাস্ট হেডলাইনটা পড়তে হবে, খুব সহজেই মুখস্থ হয়ে যাবে, সেটা চিন্তার কোনো কারণ নাই। কিন্তু তুমি যদি বলো যে ভাইয়া অধ্যায় কিংবা ধারা এগুলো কি পড়তে হয়, না ভাইয়া এগুলো পড়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা যে আমাদের 11টা হচ্ছে অধ্যায়, 153টা হচ্ছে অনুচ্ছেদ। এটুক মনে রাখলেই যথেষ্ট তোমার জন্য অধ্যায় কিংবা অনুচ্ছেদ থেকে কখনোই প্রশ্ন আসবে না। কিন্তু আসতে পারে যে 7ই মার্চের ভাষণটা আমাদের সংবিধানের কত নম্বর তফসিলে আছে, 5 নম্বর তফসিলে আছে। সো এই তফসিলের যে 7টা জিনিস আছে, এই 7টা লাইন তোমার মাথায় রাখতে হবে, হেডলাইন। খুব সহজ, প্যারা নিও না, ঠিক আছে? সবকিছুই সহজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ইনশাল্লাহ আরেকদিন অন্য একটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, নতুন একটা সাজে, নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আলিফা বলছে ক্লাস পিডিএফ। আমি তোমাদের আজকের মুক্তিযুদ্ধে যতটুকু আমি পড়াইছি সেটার ক্লাস স্লাইড আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।